বলে দিই আপনাদের সিলেবাসে কি কি আছে। ছোট ছোট, যেহেতু 2 মাসের এটা কোর্স, মেন আছে আমাদের কিছু থিওরিটিক্যাল জানতে হবে। তার মধ্যে থিওরিটির মধ্যে অ্যানাটমিক্যাল আর ফিজিওলজি আমাদের একটু জানতেই হবে, কারণ আমাদের বডি স্ট্রাকচার যদি আমরা না জানি, কোথায় কোন অর্গানটা আছে বডি, কোন মাসেলস, কোন নার্ভ, কোথায় আমরা কোন ব্যায়ামটা করলে কোন মাসেলটার উপর বেশি জোর পড়ছে, কোন নার্ভটার উপর জোর পড়ছে, সেই জিনিসগুলো যদি আমরা না জানি আমরা কিন্তু ট্রিটমেন্ট করতে পারবো না। সেই জন্য আমাদের প্রথমে বেসিক কিছু অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল কিছু জানবো। তার সাথে সাথে আমরা প্র্যাকটিক্যালের মধ্যে যেমন আছে ধরুন ক্রিয়া, আমরা জানি, আপনারা সবাই জানেন ক্রিয়া, আসনা, প্রাণায়ামা, আর হচ্ছে বন্ধা, মুদ্রা, এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করব কিভাবে। এই বেসিস কিছুগুলো জিনিস নিয়েই কিন্তু আমরা থেরাপিতে ওয়েতে আমরা ট্রিটমেন্ট করে থাকি। এক হচ্ছে ক্রিয়া, 2 হচ্ছে আসনাস, 3 হচ্ছে আমরা প্রাণায়ামা, আর বন্ধা, মুদ্রা, মেডিটেশন। এই কতগুলো জিনিস নিয়ে আমরা থেরাপিউটিক যোগা হিসাবে ট্রিটমেন্ট করে থাকি। আর আমরা যদি অ্যানাটমিক্যাল ফিজিওলজিকে দেখি, থিওরিতে কি কি আমরা পড়বো, প্রথম হচ্ছে অ্যানাটমির আর ফিজিওলজির মধ্যে যেমন স্কেলেটাল সিস্টেম পড়বো, তার মধ্যে বোনস আর জয়েন্ট, বেসিক যে জিনিসগুলো আমাদের জানার দরকার একটা ট্রিটমেন্ট করতে গেলে, আমরা শুধু সেইটুখানেই জানবো। তারপর হচ্ছে মাসকুলার সিস্টেমসটা জানবো, তার হচ্ছে টাইপস অফ মাসেলস অ্যান্ড ফাংশন, আর হচ্ছে নার্ভ সিস্টেম, এবং তার হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমটা আমরা শুধু করবো, যেটা সিলেবাসের মধ্যে আছে। আর রেসপিরেটরি সিস্টেম করব, তার সাথে হচ্ছে সার্কুলেটরি সিস্টেমস এর মধ্যে আছে স্ট্রাকচার অফ হার্ট, স্ট্রাকচার অফ ব্লাড ভেসেলস অ্যান্ড ফাংশন অফ হার্ট, আর ডাইজেস্টিভ সিস্টেম। এর সাথে আমরা হচ্ছে একটু থিওরিক্যাল এটাও পড়বো, যে অষ্টাঙ্গ যোগ, মুদ্রা, বন্ধন, শর্ট ক্রিয়া। থিওরি আপনারা হয়তো যারা 200 আওয়ার্স কোর্স করেছেন তারা সকলেই জানেন কি, সেখানে কিন্তু এখানেও আলাদা করে আমি জাস্ট একটু ডিটেলস আলোচনা করব। আর তার মধ্যে হচ্ছে আমরা ডিজিজের মধ্যে কি কি করব। ডিজিজের মধ্যে করব হচ্ছে হেডেক, আমাদের যে মাথা ভারী হয়ে যায় কেন হয়, তার কারণ কি, ব্যাক পেন, যে ডায়াবেটিস মেলাইটাস, আর হচ্ছে হাইপো এবং হাইপার থাইরয়েডিজম, গ্যাস্ট্রো যে পেপটিক আলসার আর কনস্টিপেশন, তার মধ্যে এই জিনিসগুলো আমরা করব। মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার করব, অ্যাস্থমা, হাইপারটেনশন, নি পেন অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। এইগুলো হচ্ছে আপনাদের সিলেবাসের মধ্যে আছে। আজকে তাহলে আমরা শুধু জাস্ট অ্যানাটমি হচ্ছে বেসিক কতগুলো ওয়ার্ড, অ্যানাটমি কি, এই জিনিসটা আমরা জানবো। তার সাথে আমরা কিছু আজকে শিখবো প্র্যাকটিক্যালের মুদ্রা। তাহলে আজকে আমরা কি করব, অ্যানাটমি হচ্ছে অ্যানাটমি কি, তার বেসিক হচ্ছে অ্যানাটমিক যে বেসিক যে জিনিসগুলো, সেই অ্যানাটমিক্যাল পজিশন, এটা আমরা থিওরিক্যাল জানবো। আর তার সাথে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালের মধ্যে শুধু মুদ্রা কি জিনিস, কিভাবে হয়, মুদ্রা কত রকমের আছে, আমরা সেই জিনিসগুলো অল্প আজকে একটু প্র্যাকটিস করবো। আজকে প্রথম ক্লাস, আমরা চেষ্টা করব অল্প অল্প করে যাতে ভালোভাবে আমরা শিখতে পারি। তাহলে প্রথম আমরা অ্যানাটমিটা দিয়েই শুরু করি, যে অ্যানাটমি। এই অ্যানাটমি হচ্ছে কথাটা হচ্ছে গ্রিক ওয়ার্ড থেকে এসছে, যার অ্যানা কথার অর্থ হলো আপ, মানে উপরে, আর হচ্ছে টমি কথার অর্থ হলো যেটা কাট আপ, আমরা যখন কেটে দিই বা ডিসেকশন যখন করি। তাহলে পুরোটি হচ্ছে অ্যানাটমিক্যালের পুরো কথার অর্থটা হলো, আমরা যখন বডি যখন আমরা কাটিং করি, তার স্টাডি করার জন্য ওপেন করি, অর্থাৎ কাট করে যখন ওপেন করি, ভিতরে হচ্ছে স্ট্রাকচারটাকে দেখার জন্য, বোনস গুলো কিরকম আছে, সেই কোন বোনস কি নাম, সেই জিনিসগুলো দেখার জন্য সেটাকে বলা হচ্ছে অ্যানাটমি। মেনলি বলা যায় যে স্ট্রাকচার অফ দ্য বডি, মানে আমরা যখন বডির হচ্ছে গঠন সম্পর্কে অধ্যয়ন করি তাকে বলছি অ্যানাটমি। আর ফিজিওলজি কি না, যখন আমাদের শরীরের অঙ্গগুলোর মধ্যে যখন অধ্যয়ন করছি, যে কাজ করছে, তা ফাংশন অফ দ্য বডি আমরা বলতে পারি, স্টাডি অফ দ্য ফাংশন অফ দ্য বডি, দিস ইজ ফিজিওলজি। আর প্যাথোলজি কি না, স্টাডি অফ দ্য কজেস অ্যান্ড এফেক্ট অফ ডিজিজ অর ইনজুরি অফ দ্য বডি। তাহলে হচ্ছে মানব শরীরে যখন কোনো অসুখ বা আঘাত লাগার কারণে কি কারণ হচ্ছে, সেইটা নিয়ে যখন আমরা অধ্যয়ন করছি তাকে আমরা বলছি প্যাথোলজি। তাহলে অ্যানাটমি কথাটার অর্থ হলো যখন আমরা বডি স্ট্রাকচারটাকে নিয়ে অধ্যয়ন করছি,
সেটাকে বলা হচ্ছে অ্যানাটমি। ফিজিওলজি হচ্ছে বডির হচ্ছে ফাংশন, কোন অর্গান কিভাবে কাজ করছে সেইটাকে নিয়ে যখন আমরা অধ্যয়ন করছি সেটাকে বলা হচ্ছে ফিজিওলজি। আর প্যাথোলজিটাকে আমরা বলছি রোগ এবং তার কারণ কি হচ্ছে, তার এফেক্টটা কি পড়ছে বডিতে, কোথা থেকে এই হচ্ছে রোগের উৎপত্তি, সেটাকে নিয়ে যখন আমরা অধ্যয়ন করি তাকে বলা হচ্ছে প্যাথোলজি। তাই বুঝতে পেরেছেন? আশা করি এগুলো সকলে সবাই জানেন, কারণ আপনাদের বেসিক প্যাথোলজি যদি আরেকবার বলতেন প্লিজ। প্যাথোলজি হচ্ছে আমাদের মানব শরীরের যে অধ্যয়ন করা হয় যখন হচ্ছে যখন কোনো রোগ হচ্ছে তার কারণ কি এবং সেই জিনিসটাকে নিয়ে যখন আমরা আলোচনা করি সেটাই হচ্ছে প্যাথোলজি। টমি দিয়ে কি বোঝাচ্ছিলেন ম্যাম? অ্যানা এবং টমি। টমি কথার অর্থ, অ্যানা মানে হচ্ছে উপরে, টমি মানে হচ্ছে কাটা। তাহলে অ্যানাটমি কথার অর্থ হচ্ছে যেটা হলে বলা হয় যে স্টাডিং অফ দা বাই কাটিং অফ দা ওপেন আওয়ার বডি। আমাদের বডিকে যখন আমরা কাট করে যে স্টাডি করছি সেটাই হচ্ছে অ্যানাটমি, মানে হচ্ছে স্ট্রাকচার অফ দা বডি। মেন কথায় বলতে গেলে বলা হয় যে স্ট্রাকচার অফ দা বডি যে অধ্যয়ন করা হয় তাকেই হচ্ছে অ্যানাটমি বলা হয়। আর প্যাথোলজি হচ্ছে আমাদের শরীরে যে অসুখ বা অসুস্থ হচ্ছে তার কারণটা কি কারণে হচ্ছে সেই কারণটাকে খোঁজার জন্য যেটা অধ্যয়ন করা সেটা হচ্ছে প্যাথোলজি, মানে কজটা কি, তার এফেক্ট কি হচ্ছে সেটা হচ্ছে প্যাথোলজি। প্যাথোলজির পরে আরেকটা কি বলছিলেন? না, প্যাথোলজি, ফিজিওলজি, অ্যানাটমি, তারপরে ফিজিওলজি, তারপরে বললাম যে প্যাথোলজি। ফিজিওলজিটা হচ্ছে আমাদের হচ্ছে স্টাডি অফ দা ফাংশন অফ দা বডি। আমরা যখন আমাদের বডির হচ্ছে প্রত্যেকটা অর্গান কিভাবে কাজ করছে সেইটা নিয়ে অধ্যয়ন করি বা আমরা পড়াশোনা করি সেটাকেই বলা হচ্ছে ফিজিওলজি। তার কাজ সম্পর্কে কি, সে কিভাবে কাজ করছে প্রত্যেকটা অর্গান, সেটাকে বলা হচ্ছে ফিজিওলজি। লজি কথার অর্থ হচ্ছে অধ্যয়ন করা। আমরা যখন যেটাকে স্টাডি করছি না, লজি যখনই কোনো ওয়ার্ডের সাথে লজি যুক্ত হয়ে যাবে তার মধ্যে সেটাকে নিয়ে আমরা যখন অধ্যয়ন করছি তাকেই বলা হচ্ছে মানে লজি। অধ্যয়ন করাটাকে অ্যাকচুয়ালি বলা হয় লজি। অ্যানাটমি আর ফিজিওলজি মানে হচ্ছে তার হচ্ছে বডির আমাদের ফাংশনটাকে যখন কাজ করছে কি কাজ করছে তার অধ্যয়নটাকে বলা হয় হচ্ছে ফিজিওলজি। আর প্যাথোলজি হচ্ছে এই রোগের কারণটা জানার জন্য যে অধ্যয়ন করা হয় সেটা হচ্ছে প্যাথোলজি। লজি কথার অর্থ হচ্ছে অধ্যয়ন করা, মানে স্টাডি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। কিভাবে অ্যানাটমিক্যাল পজিশনটা আর কি করানো হয়। অ্যানাটমিক্যাল যদি বলে যে অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়াও, তাহলে আশা করি সেই জিনিসটাকে অ্যানাটমিক্যাল পজিশনটা হচ্ছে আমরা যখন পুরো বডিকে প্যারালাল ভাবে দাঁড় করাবো, মানে একদম যেমন সবাসনে যেভাবে শুয়ে থাকি সেটাই যখন আমরা দাঁড়িয়ে থাকি সেই পজিশন। তাহলে অ্যানাটমিক্যাল আর কি পজিশনটা কিরকম হবে, আমরা হচ্ছে সোজাসুজি মানে সামনের দিকে তাকিয়ে থাকবো, একদম পুরো বডি আমাদের একদম ইরেক্ট থাকবে অর্থাৎ সোজা থাকবে। দুটো পায়ের মধ্যে কি হবে, দুটো পা হচ্ছে সমান্তরাল থাকবে, প্যারালাল থাকবে, 6 থেকে 8 ইঞ্চি গ্যাপ থাকবে। দুটো হাত হচ্ছে সাইডে থাকবে আর দুটো হাতের আমাদের এই বৃদ্ধা আঙুল অর্থাৎ বৃদ্ধা আঙুলগুলো আমাদের বডি থেকে দূরে থাকবে। কনিষ্ঠ আঙুল অর্থাৎ রিং ছোট আঙুলটা, কনিষ্ঠ আঙুল আমাদের বডির পাশে থাকবে, বৃদ্ধা আঙুলটা হচ্ছে আমাদের বডি থেকে দূরে থাকবে। আমরা সামনে তাকাবো, দুটো পা কিন্তু আমাদের একদম ফ্লোরে, আমরা যখন দাঁড়িয়ে থাকি আমাদের দুটো পা অর্থাৎ ফুট আর কি যেটা আমরা তালু বলে থাকি, পায়ের পাতা সেটা যেন মাটিতে থাকে সেইভাবে আমরা দাঁড়াবো। বডি সোজা থাকবে, স্পাইনাল পুরো একদম স্ট্রেট থাকবে আর আমরা সামনের দিকে তাকাবো। এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। ম্যাম একটু আরেকবার বলবেন? দেখুন আমি এক ডেমো দিচ্ছি। এই যে অ্যানাটমিক্যাল যদি বলে যে অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়াতে, তাহলে আমরা ঠিক এই পজিশনে দাঁড়াবো, ঠিক এইভাবে আমরা সামনে তাকাবো। আমরা কি করব, সামনের দিকে তাকাবো, আমাদের দৃষ্টি থাকবে সামনে, আমার দুটো হাত থাকবে বডির দুপাশে,
অর্থাৎ এই থামটা বৃদ্ধা আঙুল আমার বডি থেকে একটু দূরে আছে, আর দুটো পায়ের মাঝখানে কি আছে 6 থেকে 7 ইঞ্চি গ্যাপ আছে। এইটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। ক্লিয়ার? জি ম্যাডাম। ক্লিয়ার ম্যাম, ক্লিয়ার। হ্যাঁ, নেক্সট আমরা হচ্ছে এরপর অ্যানাটমিক্যাল পজিশনে কিছু কিছু হচ্ছে ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে মেডিকেল টার্ম, সেগুলো আমরা শিখবো কোনটাকে কি বলে। আজকে তো যা কিছু খাবার খেয়েছে, দুবেলা খাওয়া দাওয়া ছিল বলতে কিছু আনিনি। দিদি, ক্লাসটা কয়টা পর্যন্ত চলবে আমাদের? 8টা। আচ্ছা দিদি। নেক্সট আমরা একটা টার্ম শিখবো হচ্ছে সুপিরিয়র। সুপিরিয়র মানে হচ্ছে উপরে, অর্থাৎ আমরা যখন বডির কোনো কিছুকে একটা অর্গানের থেকে আর একটা অর্গান বা আর একটা পজিশন থেকে আর একটা পজিশনকে বলি, তখন বলা হচ্ছে উপরে, মানে হচ্ছে সুপিরিয়র। সুপিরিয়র মানে হচ্ছে উপরে। জুয়েলদা একবার ওই স্ক্রিনটা শেয়ার করে দিন, ওই পিকচারটা। হ্যাঁ, শেয়ার করা আছে দিদি, এটা শেয়ার করা আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, উপরে সবাই দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবার উপরে আমরা যদি এইটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন, এর উপরে এই যে মিডিলে দেখুন এই যে দাগটা আছে না, একদম মাঝ বরাবর, একদম মিডিল থেকে যে দাগটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে মিড লাইন। একদম মিডিল থেকে যে বডিটাকে আমরা দুভাগে ভাগ করে দিচ্ছি সেটাকে বলা হচ্ছে মিড লাইন। উপরটাকে বডি উপরে আছে হচ্ছে সুপাইন পজিশন, উপরের পজিশনটাকে বলা হয় সুপাইন পজিশন, আর নিচেটাকে বলা হয় ইনফেরিয়র। ইনফেরিয়র মানে হচ্ছে নিচে, আর সুপিরিয়র মানে উপরে। আর এই মধ্য রেখাটাকে বলা হয় মিডিয়াল লাইন। প্রক্সিমাল আর হচ্ছে ডরসাল। ডরসাল মানে হচ্ছে দূরে, আর প্রক্সিমাল মানে হচ্ছে কাছে। এবারে আমরা যখন কোনো অর্গানকে, ধরুন কোনো একটা থেকে আর একটা অর্গানকে আমরা যখন বোঝাবো, তখন তাকে বলবো কিনা যে, যেমন আমি বলছি যে আমার শোল্ডারটা হচ্ছে কনুইয়ের কাছ থেকে প্রক্সিমাল, মানে হচ্ছে কনুইয়ের কাছ থেকে হচ্ছে আমাদের শোল্ডারটা কি হচ্ছে আমাদের বডির কাছে কাছে আছে, সেটা আমরা সেই জন্য বলছি শোল্ডারটা হচ্ছে প্রক্সিমাল, আর হচ্ছে এলবো জয়েন্টটা হচ্ছে ডরসাল। আবার আমি যদি বলি যে রিস্ট জয়েন্টের থেকে হচ্ছে আমাদের হচ্ছে কনুই আছে, এলবো আছে হচ্ছে প্রক্সিমাল, রিস্ট আছে হচ্ছে ডরসাল। ডরসাল মানে দূরে, প্রক্সিমাল মানে হচ্ছে কাছে। ওটা মনে হয় ডিস্টাল। ডিস্টাল। এরপর হচ্ছে অ্যান্টেরিয়র আর হচ্ছে পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনের দিকের অংশটাকে আমরা বোঝাবো শরীরে, আর পোস্টেরিয়র মানে হচ্ছে পিছনের দিকে। অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনে, পোস্টেরিয়র মানে হচ্ছে পিছনে। এই কতগুলো আমরা হচ্ছে টার্ম যেগুলো আমাদের খুব জানার দরকার, এই জিনিসগুলো আমরা শিখবো। তারপরে হচ্ছে আমরা মুভমেন্ট কিভাবে হয়, কোনটাকে ফ্লেকশন, কোনটাকে এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, এগুলো আমরা পরের ক্লাসে শিখবো। আজকে আমরা শুধু সুপিরিয়র, ইনফেরিয়র, মিডল, ল্যাটারাল আর হচ্ছে ল্যাটারাল আর প্রক্সিমাল, ডিস্টাল, অ্যান্টেরিয়র, এই কতগুলো ওয়ার্ড আমরা শিখলাম। দিদি, প্রক্সিমাল আর ডিস্টালটা কি শুধু হাতের ক্ষেত্রে ব্যবহার হবে? হাতের ক্ষেত্রে না, আমরা বডির যে কোনো অর্গানকে, মানে যে কোনো জয়েন্ট হোক, যে কোনো অর্গান হোক, একটার থেকে যখন আর একটা জিনিসকে বোঝাবো সেটাই হবে প্রক্সিমাল। মানে কাছে বোঝালে আমরা বলবো প্রক্সিমাল, আর দূরে হলে আমরা সেটাকে বলবো ডিস্টাল। কোথা থেকে কাছে দূরে? হ্যাঁ, ধরুন আমি যখন বলছি
বলছি ধরুন এখানে লেখা আছে যেমন শোল্ডারটা লেখা আছে প্রক্সিমাল, তার মানে আমার বডির, আমি যদি দেখি যে আমার বডির কাছে মিডিয়াল লাইন থেকে, আমরা যদি মিডিয়াল লাইন থেকে দেখি আমার শোল্ডারটা অনেক কাছে আছে না, সেই জন্য এটাকে বলছি আমরা প্রক্সিমাল। আর হচ্ছে যদি আমি এলবো জয়েন্টটাকে দেখি সেটাকে আমরা বলবো ডরসাল। আবার যদি রিস্ট জয়েন্টের থেকে যদি এলবো জয়েন্টকে দেখি তাহলে এলবো জয়েন্ট আমার বডির থেকে কাছে আছে, সেটাকে বলছি হচ্ছে প্রক্সিমাল। আবার যেটা দূরে আছে সেটাকে হচ্ছে রিস্টটা একটু দূরে আছে মানে আমাদের এলবো জয়েন্টের থেকে, সেই জন্য তাকে বলছি ডরসাল। ডিস্টাল, এটা ডিস্টাল আর কি, ডিস্টাল সরি ডিস্টাল। ডরসাল অ্যাকচুয়ালি পিছনে পস্টেরিয়রটাকে আবার বলা হয় ডরসাল, সরি ডিস্টাল। লিটারাল হচ্ছে পাশাপাশি, হ্যাঁ তাই না? ল্যাটারাল হচ্ছে হ্যাঁ মিড লাইন থেকে যেটা হচ্ছে পাশে আছে, মিড লাইনের হচ্ছে মানে মিড লাইন থেকে যেটা দূরে আছে সেটাকে বলছে ল্যাটারাল। মানে ধরুন এই যে মিড লাইনটা আছে, তো মিড লাইন থেকে যেটা দূরে আছে সেটা হচ্ছে ল্যাটারাল। আবার মিড লাইনের কাছে যদি থাকে সেটাকে বলা হয় মিডিয়াল। ম্যাডাম একটা দুইটা প্লেস ধরে আপনি যদি বলতেন, আপনার মাউস দিয়ে যদি, আমার মাউস দেখতে পাচ্ছি। ল্যাটারাল হচ্ছে আমার মিডিয়াল লাইন থেকে যেটা হচ্ছে সাইডে আছে, দূরে আছে, মিডিয়াল লাইন থেকে দূরে, সেটা হচ্ছে ল্যাটারাল। থিওরিটা বুঝতে পেরেছি, বাট মানে আপনি একটা পজিশন, মিডিয়াল লাইনটা হচ্ছে যেটা হচ্ছে লাল কালারের একটা ব্রাউন কালারের যেটা লাইন আছে না, সেটা হচ্ছে মিডিয়াল লাইন। মিডিয়াল লাইন থেকে যেটা হচ্ছে লেফট সাইডে যদি যাই আমরা সেটাকেও বলবো ল্যাটারাল, আবার রাইট সাইডেও যদি সাইডে যায় সেটা হচ্ছে ল্যাটারাল। মিড লাইন থেকে দূরে অংশটাকেই বলবো হচ্ছে ল্যাটারাল। ডান হাতের আর্মসটাকে কি বলবো? হ্যাঁ এটাও তো আমরা যখন ধরুন এই ডান হাতের যখন এই পজিশনটা আছে, অ্যাকচুয়ালি ধরুন আমি যখন বলি যে আমি হাতটার ক্ষেত্রেই বলছি, এই হাতটার ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আমি এইখান থেকে মিডিয়াল লাইনটা আমার এই পজিশনে যাবে, এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের মিডিয়াল সাইড, এই বাইরের দিকটা হয়ে যাবে আমাদের ল্যাটারাল সাইড। এইটা যখন আমার শরীরের ভিতরের দিকে না, তো মিডিয়াল লাইনের কাছে আছে, এটা ধরুন আমার বডির এইটা হচ্ছে মিড লাইন, এই বডির কাছে যখন আছে সেটা হচ্ছে আমরা বলছি মিডিয়াল সাইড, আর হচ্ছে যখন দূরে আছে সেটা হচ্ছে ল্যাটারাল সাইড। এটা এই সাইডটা আমাদের দূরে আছে না বডির কাছ থেকে, সেই জন্য এটা ল্যাটারাল সাইড, এটা হচ্ছে মিডিয়াল সাইড। পায়ের ক্ষেত্রেও ঠিক তাই, পায়ের হচ্ছে থায়ের ভিতরের দিকটাকে আমরা বলবো হচ্ছে মিডিয়াল সাইড, আর বাইরের দিকটাকে বলবো হচ্ছে ল্যাটারাল সাইড। হ্যাঁ এবার বুঝেছি। থ্যাংক ইউ। বুঝেছেন না বুঝতে পারছেন না? মুখটা দেখে তো মনে হচ্ছে বুঝতে পারেননি আপনি। বুঝেছি ম্যাম। বুঝেছি ম্যাডাম। ম্যাডাম শুরু থেকে একটু বলেন, তাহলে এখন ভালো সবাই বুঝবে। কি বললে? শুরু থেকে আরেকবার বলে দেখি। আচ্ছা, সুপিরিয়র হচ্ছে উপরের ভাগকে আমরা বলবো সুপিরিয়র, অর্থাৎ উপরটাকে মানে সুপিরিয়র কথার অর্থ হলো উপর, আর ইনফিরিয়র কথার অর্থ হলো নিচে। সুপিরিয়র মানে উপরে, ইনফিরিয়র মানে নিচে। আর এই আমাদের বডি থেকে যেটা একদম সমান দুটো ভাগে ভাগ করছে সেটাকে বলা হচ্ছে মিডিয়াল লাইন বা মিড লাইন। আবার মিড লাইন থেকে যখন আমাদের বডির কোনো অংশ দূরে থাকবে, মিড লাইন থেকে দূরে, সেটাকে বলবো ল্যাটারাল সাইড। আবার মিড লাইনের কাছে যেই অংশটা থাকবে সেটাকে বলবো মিডিয়াল সাইড। মোট কথা এই কয়টা শব্দ দিয়ে প্রত্যেকটা পার্টকে বোঝা যাবে। এই কয়টা শব্দ দিয়ে কাছেরটা তো প্রক্সিমাল সাইড। হ্যাঁ, কাছে হচ্ছে প্রক্সিমাল, মানে হচ্ছে ধরুন কোন আমরা জয়েন্ট বা কোনো অর্গানকে যখন আমরা মিড লাইনের কাছে বলছি না, তখন সেটা হয়ে যাচ্ছে প্রক্সিমাল, আর দূরেরটা হয়ে যাচ্ছে ডিস্টাল। মানে কাছের অঙ্গকে মানে কাছের যে মানে অঙ্গটা রয়েছে তাকে আমরা বোঝানোর জন্য বলা হয় ডিস্টাল। আর ডিস্টাল না, মানে হচ্ছে
দূরের অংশকে বোঝানোর জন্য বলা হয় ডিস্টাল, আর কাছের অংশটাকে বোঝানোর জন্য হচ্ছে প্রক্সিমাল। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, জি ম্যাম। আজকে অ্যানাটমি এইটুখানেই থাক। এর পরের দিন আমরা হচ্ছে অ্যানাটমিক্যাল প্ল্যান কাকে বলে, হ্যাঁ, সেই জিনিসগুলো আলোচনা করব। তার সাথে হচ্ছে বডির মুভমেন্টগুলো আলোচনা করব। বডির হচ্ছে ক্যাভিটি কি, কোন স্থানে কোন অর্গানটা রয়েছে, সেইগুলো নিয়ে নেক্সট দিনে আমরা আলোচনা করব। আজকে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি কিছু আলোচনা করি, যেটাকে আমরা মুদ্রা। তো আপনাদের প্র্যাকটিক্যালে আছে না মুদ্রা, আপনারা কেউ একজন বলুন তো হঠযোগ পদ্ধতিকায় কটা মুদ্রার কথা বলা হয়েছে? আপনারা তো 200 ঘন্টা কোর্স করেছেন, অত তো ছিল হঠযোগ পদ্ধতিকায় কটা মুদ্রা আছে, ঘেরেন্দ্র সংহিতায় কটা মুদ্রা আছে? মনে নাই 8টা মিনিট। না, 8টা। হ্যাঁ, হঠযোগ পদ্ধতিকায় হচ্ছে 10টা মুদ্রা আছে। ঘেরেন্দ্র সংহিতায় হচ্ছে 25টা মুদ্রার কথা আছে। এরকম এক একটা গ্রন্থে এক এক রকম অনেকগুলো, কোনো গ্রন্থে আরো অনেক বলেছে, আসন পার্টিকুলার এক একটা আসন বলে দিয়েছে। আর আমরা আজকে শিখবো হচ্ছে হস্ত মুদ্রা। ওইগুলো হচ্ছে টেক্সটের মুদ্রা হচ্ছে আলাদা, আমরা আজকে শিখবো হচ্ছে হস্ত মুদ্রা। আপনারা পড়েছেন যে পঞ্চপ্রাণের নাম মনে আছে কারো? কেউ একজন বলুন। জি ম্যাডাম। বলবো? হ্যাঁ বলুন। জি ম্যাডাম। পঞ্চপ্রাণাতে হচ্ছে প্রাণবায়ু, আপান বায়ু, তারপর হচ্ছে উদানা বায়ু, তারপর হচ্ছে বিয়ানা বায়ু, আরেকটা আছে হ্যাঁ, সমানা। ওটা আমরা যদি মানে ইংলিশ বা সংস্কৃতে বলি ওটা সমানা, কিন্তু বাংলায় যদি আমরা বলি নর্মাল ভাষায় বলি সমান। প্রাণ, অপান, সমান, ব্যান আর উদান, যদি আমরা বাংলা ভাষায় আর কি এইভাবে বলি। নালে হচ্ছে প্রাণা, অপানা, সমানা, ব্যান, এইরকম উদানা, এইরকম ভাবে। এরা হচ্ছে আমরা হচ্ছে এই 5টা প্রাণ। আর হচ্ছে আমরা এই হাতের মধ্যে শিখবো কোন আঙুলে কোন প্রাণটাকে আমরা বলা হয় আছে। আর আমরা হচ্ছে পঞ্চভূত শিখেছি না, পঞ্চভূতের নাম মনে আছে? জি ম্যাডাম। জি পঞ্চভূত মনে আছে। বলবো? হ্যাঁ বলুন একজন। কি কি পঞ্চভূত? আকাশ, আগুন, অগ্নি, তারপর বাতাস, পৃথিবী, বায়ু, আরেকটা হচ্ছে জল। হ্যাঁ, আর এটা যদি আমরা মানে ফিলোসফিক্যাল ভাষায় বলি যে ক্ষিতি, অফ, তেজ, মরুদ, বোম। মানে যে ফিলোসফিক্যাল যে ওয়ার্ডগুলো আর কি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ক্ষিতি, অফ, তেজ। মানে ক্ষিতি মানে হচ্ছে মাটি, হচ্ছে পৃথিবী। ক্ষিতি, অফ মানে হচ্ছে জল। তেজ মানে হচ্ছে অগ্নি, মরুদ। আর হচ্ছে বোম মানে হচ্ছে আকাশ, মরুদ মানে হচ্ছে বায়ু। দেখুন ভালো করে সবাই পিকচারটা দেখতে পাচ্ছে হাতে। আমরা যদি সবার আমরা জানি ধরুন আমরা যদি ফিলোসফিক্যাল ওয়েতে দেখি আমাদের হচ্ছে বডি কিভাবে সৃষ্টি হয়েছে, ফিলোসফিক্যাল ভাষায় যদি আমরা বলি সবার প্রথম হচ্ছে সূক্ষ্ম, তারপর থেকে হচ্ছে স্থূল বডি তৈরি হয়েছে। সবার প্রথম তৈরি হয়েছে আকাশ, তার আকাশ থেকে তৈরি হয়েছে বায়ু, বায়ু থেকে তৈরি হচ্ছে অগ্নি, অগ্নি থেকে হচ্ছে জল, জল থেকে পৃথিবী। এইভাবে হচ্ছে আমাদের হচ্ছে বডিটা তৈরি হয়েছে, বা আমাদের পঞ্চভূত যেটা বলি। এইভাবে আমরা বলি যে আমাদের বডিতে পঞ্চভূত দিয়ে তৈরি। ঠিক এইভাবে প্রথমে হচ্ছে সূক্ষ্ম শরীর তৈরি হয়, তারপর হচ্ছে আমাদের স্থূল শরীর তৈরি হয়। তাহলে প্রথম তৈরি হচ্ছে আকাশ। আকাশের হচ্ছে মানে আমরা যদি তন্মাত্রা ধরি, মানে আকাশের হচ্ছে শব্দ, একটাই মাত্র তন্মাত্রা মানে হচ্ছে শব্দ। আকাশ থেকে একমাত্র শব্দই উচ্চারণ হয় আকাশ। আকাশ, তারপরে হচ্ছে বায়ু। বায়ু তাহলে কিভাবে তৈরি হচ্ছে? আকাশ আর বায়ু মিলে কিন্তু তৈরি হচ্ছে। এর হচ্ছে তন্মাত্রা হচ্ছে দুই। এর হচ্ছে আমরা যদি দেখি এটা হচ্ছে স্পর্শ। আমরা কি আকাশ হচ্ছে শব্দ আমরা শুনতে পাই, বায়ু হচ্ছে স্পর্শ করলে তবে আমরা বুঝতে পারি। তাহলে বায়ু হচ্ছে স্পর্শ।
তারপরে হচ্ছে তৈরি হয়েছে জল। জলের মধ্যে তাহলে কটা তত্ত্ব রয়েছে না, আকাশ ও বায়ু আর জল, তিনটে। প্রথম আকাশ হচ্ছে একটা, বায়ু হচ্ছে দুটো, আর অগ্নি হচ্ছে তিনটে তত্ত্ব। তাহলে আকাশ, বায়ু আর হচ্ছে অগ্নি, এই নিয়ে ওই দুটো নিয়ে অগ্নি হয়ে গেল তিন। অগ্নি হচ্ছে কি না, অগ্নিকে আমরা ডিফাইন করেছি রূপ রূপে, অর্থাৎ তার যে তেজ, এটাকে আমরা ডিফাইন করি রূপ। আমরা বলি না যে গরম কোথাও একটু গরম জিনিসে হাত লাগলে বলি হাত গরম হয়ে গেছে, পুড়ে গেছে, তার মানে কি, তার মানে তার রংটাকে আমরা ডিফাইন করছি। তারপরে হচ্ছে জল। জল আবার চারটে, প্রথম হচ্ছে আকাশ, তারপরে হচ্ছে বায়ু, তারপরে হচ্ছে অগ্নি, তারপরে হচ্ছে বায়ু। এই হচ্ছে চারটে তন্মাত্রা। জল হচ্ছে কি করে আমাদের হচ্ছে যেটা আমরা হচ্ছে তৃষ্ণা আর কি, জল আমরা মেটাতে সাহায্য করে, যেটা জল হচ্ছে যার মধ্যে চারটে গুণ রয়েছে। আর তারপর হচ্ছে পৃথিবী। পৃথিবী হচ্ছে প্রথম হচ্ছে আকাশ, বায়ু, অগ্নি, জল আর পৃথিবী। পৃথিবীর মধ্যে হচ্ছে পাঁচটাই হচ্ছে তত্ত্ব হচ্ছে পৃথিবীর মধ্যে বর্তমান। পৃথিবীর মধ্যে 5টা গুণই আছে। পৃথিবী হচ্ছে আমাদের গন্ধ নিতে সাহায্য করে না। পৃথিবী দেখুন যে কোনো জিনিসই হচ্ছে যেটা আর কি বলা যায় যে কঠিন বস্তু, মানে সেটাই হচ্ছে আমাদের গন্ধ হিসেবে, পৃথিবীটাকে আমরা গন্ধ হিসাবে হচ্ছে অনুভব করি, সেটাকে বলা হয় ওরকে আর কি। যদি আমরা রূপ, যদি যেন অগ্নির যেরকম বললাম যে রূপ, আর তাহলে হচ্ছে অগ্নি, পৃথিবীর হচ্ছে গন্ধ, বা আকাশ হচ্ছে শব্দ, বায়ু হচ্ছে স্পর্শ, অগ্নি হচ্ছে রূপ, আর হচ্ছে পৃথিবী হচ্ছে গন্ধ, আর হচ্ছে জল, যেটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, ওটা আমি আপনাকে পরে নেক্সট দিনে বলে দেবো। এই মুহূর্তে তাহলে আমরা জেনে গেলাম। ধরুন তাহলে আমাদের আকাশ, প্রথমে আমরা বলছি আকাশ তৈরি হয়েছে। আকাশ হচ্ছে আমাদের হাতের কোন আঙুলটা সব থেকে বড়, কোন আঙুলটা সব থেকে বড়, মিডিল, এইটাকে আমরা বলছি আকাশ। এই সরি, এইখানে না, এটা ভুল আছে, হ্যাঁ এই পিকচারটা ভুল আছে, এই পিকচারটা ভুল আছে, অগ্নি আছে এখানে, হ্যাঁ হ্যাঁ অগ্নি আছে এখানে ভুল। মিডিল সবার প্রথম হচ্ছে এটা অ্যাকচুয়ালি আকাশ হবে, আকাশ, হ্যাঁ আকাশ। তার পাশে আছে বায়ু, তারপর না এটা এখন শেয়ার করতে হবে না, ঠিক আছে। প্রথমে হচ্ছে মিডল ফিঙ্গারটাকে আমরা বলবো আকাশ, এটাকে বলছি বায়ু, এটা হচ্ছে অগ্নি। আবার এখান থেকে ঘুরে আমরা যদি যাই, এটা হচ্ছে জল, এটা হচ্ছে পৃথিবী। তাহলে হচ্ছে মিডল ফিঙ্গার হচ্ছে আকাশ, আমাদের ইন্ডেক্স ফিঙ্গার হচ্ছে বায়ু, আর বৃদ্ধা আঙুল হচ্ছে আমাদের অগ্নি, এটা হচ্ছে অগ্নি। আর হচ্ছে কনিষ্ঠ আঙুল হচ্ছে জল, আর হচ্ছে রিং ফিঙ্গার হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। ম্যাম একটু আরেকবার বলবেন, একটু ধীরে একটু লিখে নিতাম। হ্যাঁ হ্যাঁ, প্রথমে হচ্ছে মিডল ফিঙ্গার হচ্ছে আকাশ, হ্যাঁ আকাশ। ইন্ডেক্স ফিঙ্গার হচ্ছে বায়ু। কোনটা? রিং ফিঙ্গার, হ্যাঁ তর্জনী হচ্ছে বায়ু, বায়ু। বৃদ্ধা আঙুল হচ্ছে অগ্নি, অগ্নি। তারপর হচ্ছে কনিষ্ঠ হচ্ছে আপনার জল, জল, হ্যাঁ আর হচ্ছে রিং ফিঙ্গার হচ্ছে পৃথিবী। রিং ফিঙ্গার ম্যাম ওইটা ভুল, আমরা কিন্তু এভাবেই শিখেছি পঞ্চভূত যেটা, কিন্তু ওখানে ভুলটা কেন আসলো? মিডল আকাশ, কি ছবিতে আমার একটা। আচ্ছা ম্যাম, মিডল কোনটাকে বুঝতেছি আমরা, মিডল কোনটা হচ্ছে? সব থেকে বড় আঙুলটা হচ্ছে মিডল ফিঙ্গার না? আচ্ছা সবচেয়ে বড় আঙ্গুল কি? আচ্ছা এটা হচ্ছে আকাশ, আকাশ। আকাশ বলতে তো স্পেস কেও বোঝাচ্ছে, তাই না? মহাশূন্য কেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি আমরা যৌগিক ভাষায় দেখি, যদি ফিলোসফিক্যাল ভাষায়, আকাশ আমাদের পুরো ফিলোসফিক্যাল আলোচনা কিন্তু করেছে একমাত্র শুধু আমাদের পুরো বডিটাই কিভাবে তৈরি হয়েছে সেটাতে নিয়ে। হ্যাঁ তর্জনী হচ্ছে বায়ু, তারপরে
বৃদ্ধ হচ্ছে অগ্নি, পরস্পর হচ্ছে জল, রিং ফিঙ্গার হচ্ছে রিং ফিঙ্গার হচ্ছে পৃথিবী। ম্যাডাম রিং ফিঙ্গার তো অনামিকাও বলে তাই না? হ্যাঁ হ্যাঁ অনামিকা। হ্যাঁ অনামিকা আর হচ্ছে নিজ কনিষ্ঠ। হ্যাঁ অনামিকা হচ্ছে আপনার হচ্ছে জল, এই সরি পৃথিবী, জল বললাম পৃথিবী। আমরা যদি সহজভাবে মনে রাখার বিষয়টা আমরা যদি মিডিল থেকে শুরু করি না, আকাশ, বায়ু, অগ্নি, জল আর পৃথিবী, ব্যাস। মনে রাখার হচ্ছে সহজ উপায় আমরা আকাশ থেকেই শুরু করব। আমরা জানি যে আকাশ সবার প্রথম উৎপত্তি হয়েছে, তাহলে আকাশ, এটা হচ্ছে বায়ু, এটা হচ্ছে অগ্নি, জল আর পৃথিবী। মনে রাখার জন্য যদি মনে করেন যে আমি কিভাবে মনে রাখবো, সেটা হচ্ছে সহজ উপায়। আমি সবসময় আকাশ থেকেই শুরু করব, মিডিল ফিঙ্গার থেকে। ম্যাম এহসান স্যার কিন্তু সহজ একটা পদ্ধতি আমাদেরকে শিখিয়েছিলেন পঞ্চভূতা মনে রাখার আঙ্গুলে, যদি অনুমতি দেন বলতে পারি। হ্যাঁ হ্যাঁ বলুন। এটা হচ্ছে স্যার বলছিলেন যে আমরা প্রথমে বৃদ্ধাঙ্গুলে যদি যাই তাহলে এটা হচ্ছে আগুন। আগুন ধরার জন্য লাগে হচ্ছে বাতাস। বাতাস থাকে কোথায়? আকাশে। আকাশের নিচে কি আছে? মাটি, মানে পৃথিবী। মাটির নিচে কি আছে? পানি, জল। হ্যাঁ সেই তো আপনার মনে রাখার হচ্ছে সহজ উপায়। আপনি কিভাবে মনে রাখবেন সেটা আপনার উপর না। আপনি কিভাবে মনে রাখবেন, আমাকে তো মনে রাখতে হবে কোন আঙুলটা কোনটাকে ডিফাইন করছে। জি ম্যাম। তাহলে আপনাদের সিলেবাসে প্রথমে হস্ত মুদ্রা রয়েছে হচ্ছে বায়ু, বায়ু মুদ্রা। বায়ু মুদ্রা থাকে, তাহলে আমরা কি বললাম, কোনটা বললাম বায়ু, কোনটা কোন আঙুলটাকে বললাম বায়ু? তর্জনী, হ্যাঁ ইন্ডেক্স। বৃদ্ধা আঙুলটাকে দিয়ে না, বায়ুটা তো প্রথম হচ্ছে আমরা এই আঙুলটাকে শুধু জাস্ট এইভাবে, এই আঙুলের হচ্ছে তর্জনী একদম মানে উপরের ভাগটাকে আমরা কি করব, বৃদ্ধা আঙুলের একদম নিচে যেই পয়েন্ট, বৃদ্ধা আঙুল যেখান থেকে তৈরি হচ্ছে ওই জায়গাটাকে পুশ করবো, জাস্ট এইভাবে রাখবো। যেভাবে ছবিটা দেখছেন শুধু জাস্ট এইভাবে, এই পজিশনে আমরা রাখবো। এটাকে বলা হচ্ছে বায়ু মুদ্রা। এইভাবে ডান হাত না বাম হাত? দু হাতেই করবে মুদ্রা, সবসময় দু হাতেই হবে, দু হাতেই একদম। যখনই আপনি কাউকে মুদ্রা করাবেন তখন হচ্ছে সবসময় সিদ্ধাসন, পদ্মাসন বা বজ্রাসন, যে কোনো সুখাসনে বসিয়ে হাতে করবে। ম্যাডাম ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একজন কেউ বলুন যে এর আগে তো আপনারা মুদ্রা পড়েছেন, মুদ্রা কথার অর্থ কি, মানে কেন মুদ্রা অ্যাকচুয়ালি কি জিনিস? মুদ্রা কি? এটা হচ্ছে ম্যাম একটা সংজ্ঞা আছে যে বিশিষ্ট ভঙ্গিমায় স্থিরভাবে অবস্থান করাকে মুদ্রা বলে, এরকম। হ্যাঁ হ্যাঁ স্থিরভাবে, অর্থাৎ মুদ্রা কথার অর্থ হলো যে জেস্টার বা পশ্চার, আমরা যখন কোনো একটা পজিশনে স্থিরভাবে বসি সেটাকে। যেমন হচ্ছে ঘেরণ্ড ঋষি বলছেন মুদ্রা কি না, মুদ্রার মাধ্যমে হচ্ছে স্থিরতা আছে। একই জিনিস ওটা, যেমন হচ্ছে আমরা পশ্চারে কোনো একটা পজিশনে ওটা তো আমরা আসনা পড়ছিলাম, স্থিরভাবে অবস্থান করা আসনাটা, এটা হ্যাঁ ওটা হচ্ছে আপনাকে কে বলেছে, পতঞ্জলি বলেছেন। ওটা আসন কি বলেছে, স্থিরাম সুখাম আসনাম, মানে হচ্ছে স্থিরভাবে যখন কোনো সুখদায় পজিশনে আপনি বসবেন সেটাই হচ্ছে আসন। আবার এখানে যেমন ঘেরণ্ড ঋষি আবার আসনের সংজ্ঞা দিয়েছে যে আসন হচ্ছে দৃঢ়তা প্রদান করবে, মানে দৃঢ়ভাবে আপনি কতক্ষণ থাকতে পারবেন, দৃঢ়তা প্রদান করে। তারপরে বলছেন ইনি মুদ্রা হচ্ছে স্থিরতা, মানে স্থিরভাবে আপনি কতক্ষণ থাকবেন সেটাই হচ্ছে স্থিরতা। আর সহজ ভাষায় যদি আমরা বলি, মুদ্রা হচ্ছে একটা চলতি কথা আছে, মুদ্রা ইতি আনন্দম। দাঁড়ান এক মিনিট, মুদ্রা হচ্ছে কথাটা, মুদ্রা মিন্স হচ্ছে যেটাকে বলা হচ্ছে জয়ফুল, হচ্ছে আনন্দ দেয়। মুদ্রাম আনন্দম ইতি, এই কথাটা আছে আর কি, মুদ্রাম আনন্দম ইতি, অর্থাৎ
যে মুদ্রা আমরা যদি প্র্যাকটিস করি তার মধ্যে আমরা হচ্ছে আনন্দ পাই, ডিলাইট বা জয়ফুলনেস যেটা আর কি হয়, সেটা আনন্দমের পরে কি বললেন দিদি? আনন্দমের পরে আনন্দ দাতা ইতি, আনন্দম মুদ্রা, আনন্দম দাতা ইতি। এটা হচ্ছে মুদ্রা। কথাটা কি ইতি ইতি ইতি, হ্যাঁ হ্যাঁ ইতি, মানে যেটা হচ্ছে আনন্দ প্রদান করছে, তাই তো দিদি? না না ঘেরণ্ড না, ঘেরণ্ড শুধু এই কথাটা ইউজ করেছে স্থিরতা। মুদ্রা হচ্ছে স্থিরতা, মানে যেটা স্থির প্রদান করবে। ঘেরণ্ড রীতি এটা শুধু স্থির কথাটা উল্লেখ করেছে। মুদ্রার মাধ্যমে আমরা হচ্ছে স্থিরতা প্রদান পাই, মানে স্থিরতা লাভ করি। মুদ্রার মাধ্যমে স্থিরতা লাভ পায়। হ্যাঁ হ্যাঁ, যেটা আমাদের কনসেন্ট্রেট করতে সাহায্য করে। আর মুদ্রাম আনন্দ, হ্যাঁ মুদ্রাম আনন্দম দাতা ইতি, যেটা আমাদের মুদ্রা হচ্ছে আমাদের আনন্দ দেয়, প্রদান করে, সেটাই হচ্ছে মুদ্রা। মুদ্রা আনন্দম, আরেকটা কি ম্যাম? আনন্দম দাতা ইতি। ইপি অর্থটা ইতি ইতি হস্তই হস্তইকার তয় হস্ত ইতি, দাতা ইতি। মুদ্রা আনন্দম ইতি নাকি? দাতা, দাতা মানে দেয়, ইতি দাতা, হ্যাঁ হ্যাঁ। পুরো সেন্টেন্সটার মানে কি হলো বাংলায়? বাংলায় আমরা বলতে পারি যে মুদ্রা হলো আমাদের আনন্দ প্রদান করা, আনন্দ প্রদান করে, সেটাই হচ্ছে মুদ্রা। যা আমাদের আনন্দ দান করে সেটাই হচ্ছে মুদ্রা। এটা ঘেরণ্য ঋষি বলেছেন, রাইট? না, ওটা ঘেরণ্ড ঋষি বলেনি। ঘেরণ্ড শুধু স্থিরতা কথাটা উল্লেখ করেছে। মুদ্রার মাধ্যমে আমরা শুধু স্থিরতা পাই, শুধু ঘেরণ্ড ঋষি এই কথাটাই উল্লেখ করেছে, আর কিছু বলেনি। তারপরে উনি 25টা মুদ্রার কথা বলেছে। সেই মুদ্রা আমরা পরবর্তীকালে করাবো, যে কোন সমস্যার জন্য আমরা কোন কোন মুদ্রাগুলো আমরা ব্যবহার করবো, সেগুলো আমরা পড়েছি। ম্যাম ঋষি কি ঘেরণ্ড? ঋষি, হ্যাঁ হ্যাঁ ঘেরণ্ড। আপনারা পড়েছেন ঘেরণ্ড সংহিতা, 25টা মুদ্রার কথা বলা হয়েছে, আপনাদের বোধহয় ছিল সিলেবাসে। আচ্ছা ম্যাম, যে মুদ্রা শুধু নিজেকে আনন্দ দিবে না, অন্যকে ধরেন অনেক ক্ষেত্রে, যেমন করুণা মুদ্রা, ওটা তো আমাকে নিজেকে আনন্দ দিচ্ছে না, এটা তো আমি মুদ্রা তো আপনি নিজেই করছেন না, নিজেকেই তো আনন্দ পাবেন, আপনি অন্যকে কি করে আনন্দ দেবেন? কিছু মুদ্রা আছে, মানে ওইটা হচ্ছে ধরেন করুণা মুদ্রা, করুণা মুদ্রা বলা হয়, এই ক্ষেত্রে তো জানি না কি রকম বলা হচ্ছে। করুণা মুদ্রা আমি শুনিনি, অ্যাকচুয়ালি আমি করুণা মুদ্রা বলে এখনো পর্যন্ত কোনো টেক্সটে আমি পড়িনি, আমি জানি না। করুণা হচ্ছে একটা ভাব, যেটা ঋষি পতঞ্জলি তার একটা হচ্ছে, মানে তিনি হচ্ছে কিভাবে আর কি আমাদের শরীরের যে বিক্ষেপগুলো তৈরি হয়, সেইখান থেকে তুমি কিভাবে আর কি নিজেকে মনটাকে স্থির করবে, সেই স্থির কথাটা বলার জন্য 4টে কথা বলেছে। সেইখানে ওই করুণা কথাটা আছে, মৈত্রী, করুণা, মুদিত, উপেক্ষানাম, এই 4টে কথা আছে। মানে আমরা মৈত্রী কাদের সাথে করব? যেগুলো হচ্ছে ভালো, যারা ভালো তাদের সাথে আমরা মৈত্রী করব, অর্থাৎ বন্ধুত্ব রাখবো। আর হচ্ছে করুণা করব, যারা দুঃখী ব্যক্তি তাদের সাথে আমরা করুণার ভাব দেখাবো। আর হচ্ছে মৈত্রী, করুণা, পূর্ণা, পূর্ণ হচ্ছে যারা হচ্ছে পূর্ণ আর কি, যারা ভালো ব্যক্তি তাদের সাথে আমরা হচ্ছে পূর্ণ আত্মা যেটা বলা হয়, তাদের সাথে আমরা মৈত্রী, করুণা, আমি ভুলে গেলাম, মনে নেই, বলছি আপনার। তারপর হচ্ছে উপেক্ষা। উপেক্ষা আমরা কাদের করবো? যারা হচ্ছে খারাপ ব্যক্তি, শত্রু, তাদের সাথে আমরা উপেক্ষা করবো, মানে হচ্ছে তাদের কাছে আমরা যাব না আর কি, তাদেরকে আমরা একটু এড়িয়ে চলবো, এটা হচ্ছে। দেখেই বলে দিই আপনাকে, মৈত্রী। এই 4টি কথা কি কারণে বলা হয়েছে দিদি? মৈত্রী, করুণা, পূর্ণা, উপেক্ষা না, মুদিত আর উপেক্ষা। মুদিত, আমরা মুদিত মানে হচ্ছে আনন্দিত করা, তাহলে হচ্ছে আমরা আনন্দিত, আমরা যেগুলো
যারা হচ্ছে খুব ভালো ব্যক্তি, তাদের কথা শুনলে আমাদের মন ভালো লাগে। মুদিত হচ্ছে আনন্দিত, অর্থাৎ তাদের সাথে আমরা মুদিত করব না, যারা খুব ভালো ব্যক্তি, সুখী ব্যক্তি, মানে পূর্ণ আত্মা যেটা বলা যায়, তাদের সাথে আমরা হচ্ছে মুদিত করব। মৈত্রী, করুণা, মুদিত আর হচ্ছে উপেক্ষা না, সেইটা হচ্ছে মৈত্রী পতঞ্জলি বলেছে। মুদিতা তো আবার বলা হয় যে মানে অপরের সুখে সুখী হওয়া, অপরের দুঃখে আচ্ছা, আমরা একটু ক্লাসে থাকি, ক্লাসের কোশ্চেন গুলা করি কাইন্ডলি। হ্যাঁ, আমরা এই বিষয়গুলো আমরা ক্লাসের শেষে কোশ্চেন। না, মহর্ষি পতঞ্জলি তিনি ওর সূত্রেই বলে দিয়েছেন কিভাবে তিনি কাকে কি করবে, মৈত্রী কাদের সাথে করবেন, বুঝেছেন? আচ্ছা ঠিক আছে, আমরা মুদ্রাম আনন্দম দাতা ইতি, এটা কোথায় উল্লেখ আছে? এটা নরমালি আর কি চলতি ভাষায়, আয়ুর্বেদিক ভাষায় আর কি বলা হয় মুদ্রা অ্যাকচুয়ালি আনন্দ প্রদান করে এই জিনিস, বুঝেছেন? আচ্ছা, তাহলে এটা আয়ুর্বেদের মতে? হ্যাঁ হ্যাঁ, ওইভাবে লেখেন। তাহলে এরপর আমরা যদি সায়েন্টিফিক ওয়েতে দেখি যে মুদ্রাটা কি হচ্ছে, মুদ্রা আমাদের কিভাবে সায়েন্টিফিক ওয়েতে আমরা কিভাবে এটাকে দেখি, এর প্রভাবটা কি বলছে। আমরা যখন মুদ্রা আর কি অভ্যাস করি, তখন হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে যে আমাদের ব্রেন স্টিম আছে, সেই মস্তিষ্কের অংশে একটা অবচেতন যে প্রতিচ্ছবি উৎপন্ন হয় না, সেই প্রতিচ্ছবি আমরা হচ্ছে আমাদের প্রাথমিক এবং হচ্ছে সহজাত, যেটা হচ্ছে সেটা নর্মাল, যেটা মানে প্রাথমিকভাবে হয়েই আসছে, সেটাকে আরো যাতে হচ্ছে উপলব্ধি করার আর কি ক্ষমতা বা ক্ষমতা যেটা আমরা বলি, ক্ষমতা আর কি করার সাথে সাথে সেটাকে সূক্ষ্ম অনুভূতি বা অবৈদ্যুতিক একটা সংযোগ স্থাপন করে। মুদ্রা যখন আমরা প্র্যাকটিস করি, তখন হচ্ছে আমাদের ব্রেন স্টিমের অর্থাৎ মস্তিষ্কের মধ্যে যে অবচেতন প্রতিচ্ছবি তৈরি হয়, সেই প্রতিচ্ছবিগুলোকে উপলব্ধি করার যে প্রক্রিয়া, সেটা আমরা এই মুদ্রার মাধ্যমে করে থাকি, বা মুদ্রা এটাকে প্রতিচ্ছবিটা উপলব্ধি করতে আরো বেশি করে সাহায্য করে। এই ব্যাখ্যাটা আরেকটু যদি বোঝান ক্লিয়ারলি। আমরা যখন মুদ্রা, ধরুন আমরা একটা যে কোনো একটা মুদ্রাতে আমরা যখন বসে থাকি, আমার হচ্ছে শরীর মন হচ্ছে কি করে একটা স্থির জায়গায় আমরা স্থাপন করছি না, তখন হচ্ছে কি হচ্ছে যে আমাদের মস্তিষ্কের মধ্যে যে একটা অবচেতন যে প্রতিচ্ছবি তৈরি হয়, অটোমেটিক্যালি সেটা তো হয়েই যাচ্ছে, তো আমরা যদি নাও ভাবি সেই জিনিসগুলো হয়েই যাচ্ছে। মুদ্রা কি করছে, সেটাকে হচ্ছে আরো উপলব্ধি করতে সাহায্য করছে, যে সূক্ষ্ম যে অবৌধিক আর কি আমাদের যে সচেতন সংযোগটা রয়েছে, সেই সংযোগটা স্থাপন করতে সাহায্য করছে। মানে এক কথায় বলা যায় যে আরো মোর কনসেন্ট্রেট করতে সাহায্য করে মুদ্রা। মানে একাগ্রচিত্তে আমি যে বিষয়টা নিয়ে ভাবতেছি সেই বিষয়টাকে আরো এনহ্যান্স করছে, আরো আর কি আপনি যত আরো ভালোভাবে যেটা মানে আপনি যেন একদম পুরো দেখতে পান, এইরকম এইভাবে আর কি তৈরি করতে সাহায্য করে। আপনি ধরুন যদি ধরি আমি এই চিন মুদ্রা, আপনার বডি মাইন্ড কতটা শান্ত হলে তবে আপনি এইখানে পালস কাউন্ট অনুভব করবেন। মুদ্রা হচ্ছে এইরকম একটা জিনিস, মানে বডিকে কতটা হচ্ছে শান্ত হলে তবে আমি আমার এই জায়গায় হচ্ছে টপ অফ দ্য ফিঙ্গার আমি এখানে হচ্ছে পালস কাউন্ট অনুভব করব, সেটা হচ্ছে মুদ্রা। সেটাই হচ্ছে আমরা যখন বারবার অনেকক্ষণ দীর্ঘ টাইম ধরে প্র্যাকটিস করব, তখন আমরা এর বেনিফিটস পাবো। ম্যাম, তাহলে আমি একটু যদি যুক্ত করতে চাই বা যদি আরেকটু ক্লিয়ার হতে চাই, যে মুদ্রা হচ্ছে আমরা যখন যোগা প্র্যাকটিস করছি, যোগার কোনো আসন প্র্যাকটিস করছি, আসন কিন্তু আলাদা, মুদ্রা কিন্তু আলাদা না, মানে আমরা যখন, আচ্ছা এটা তাহলে ধ্যান হবে কি, যে যখন আমরা ধ্যানও হবে না, কারণ হচ্ছে মুদ্রা সম্পূর্ণ আলাদা জিনিস, ধ্যান হচ্ছে আলাদা জিনিস। আচ্ছা, আমি যেটা লিখলাম একটু বলি। মুদ্রা যখন আমরা প্র্যাকটিস করি, তখন ব্রেনে যে অবচেতন প্রতিচ্ছবি উৎপন্ন হয় তা আরো উপলব্ধি করতে সাহায্য করে, হ্যাঁ, অর্থাৎ আরো বেশি একাগ্র হতে সাহায্য করে। তার মানে আমি যখন যে মুদ্রা করছি, সেই মুহূর্তে আমি যেই আমার শরীরের যে অংশটা টাচড হয়ে আছে, হ্যাঁ,
যেমন আপনি বললেন যে ইন্ডেক্স ফিঙ্গারে যে আমাদের কি একটা বললেন, ইন্ডেক্স ফিঙ্গারে যদি আর কি পালস কাউন্টটা অনুভব করতে চাই, পালস কাউন্ট করি, হ্যাঁ। তো এই যে ইন্ডেক্স ফিঙ্গারে যে পালস কাউন্ট করতে পারছি, এটা যে আমরা বুঝতে পারছি, এই যে আমাদের কানেকশনটা হচ্ছে ব্রেনের সাথে, হ্যাঁ, এইটা উপলব্ধি করতে পারাটাই হচ্ছে মুদ্রার। হ্যাঁ, এইটাই যখন আপনি করবেন তখনই আপনি অনুভব মানে আনন্দ অনুভব করবেন না। এটাই হচ্ছে মোট কথা ম্যাম, মুদ্রা হচ্ছে যে আমাদের কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দেয়। হ্যাঁ, মেন হচ্ছে এটাই আমাদের মেন যোগের মেন ফোকাসই হচ্ছে আমাদের কনসিয়াসটাকে আর কি বাড়ানো। আমরা যত কনসিয়াসনেস হব আমরা তত কাজ হচ্ছে সঠিকভাবে করতে পারবো। আমাদের নরমাল কাজের ক্ষেত্রেও বলুন, আর বাদ বাকি আমরা যদি আমাদের আধ্যাত্মিক দিকেও বলি, সেটাকেই তবে আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো, আমরা নালে করতে পারবো না, সেটাই বলা। তাহলে আমরা প্রথম একটা মুদ্রার নাম শিখেছি আজকে, বায়ু মুদ্রা। মিনিমাম বায়ু মুদ্রাটাকে 45 মিনিট ধরে যদি কেউ প্র্যাকটিস করে, তাহলে তার কি কি বেনিফিটস আছে লিখুন। আমাদের বডিতে যদি হচ্ছে ব্লুটিং অর্থাৎ মানে ফুলে যায় এইরকম ব্লুটিং থাকে, তারপর হচ্ছে ইনডাইজেশন মানে হজম ক্ষমতা যদি কম হয় সেটাকে বাড়াতে সাহায্য করে, অ্যাসিডিটিকে রিডিউস করতে সাহায্য করে। ম্যাম আরেকবার প্লিজ শুরু থেকে, প্লিজ ম্যাম একটু আস্তে আস্তে বলেন, তাহলে লিখতে সুবিধা হবে। হ্যাঁ ঠিক আছে, নিন। প্রথমে হচ্ছে ইনডাইজেশন মানে হজম ক্ষমতাকে আমাদের বাড়াতে সাহায্য করে। ম্যাম একদম শুরু থেকে যে 25 মিনিট করলে ওই জায়গাটা থেকে মানে মিনিমাম হচ্ছে 45 মিনিট এক একটা মুদ্রাকে আমাদের প্র্যাকটিস করতে হবে। যদি পার্টিকুলার মুদ্রা থেকেই বেনিফিটস পান, শুধু পার্টিকুলার একটা মুদ্রা থেকেই বেনিফিটস পান, মিনিমাম 45 মিনিট রেগুলার প্র্যাকটিস করলে তবেই এই বেনিফিটস গুলো পাওয়া যাবে, নালে পাওয়া যাবে 45 মিনিট। দিদি মুদ্রা প্র্যাকটিসের সময় কি আমি পদ্মাসনে বসবো? হ্যাঁ, পদ্মাসন, বজ্রাসন, সুখাসন, যে কোনো কমফোর্টেবল পজিশনে আপনাকে বসতে হবে, চোখ বন্ধ থাকবে। সব সময় প্রাণায়াম আর মুদ্রা যখনই করা হয় তখনই সব সময় চোখ বন্ধ। এখন কি সব মুদ্রার বেনিফিট পাচ্ছি, মানে এখন জানতে পারছি নাকি শুধু একটা মুদ্রা বায়ু মুদ্রা? হ্যাঁ, বায়ু মুদ্রাটারই বেনিফিটস আমি বলছি। আচ্ছা, একটু বেনিফিটস গুলো আমরা লিখে নিই, প্রশ্ন আমরা একটু পরে করি। বায়ু মুদ্রা ধরে রাখলেই হবে, শুধু ধরে রাখলেই যে বেনিফিট পাওয়া যাবে 45 মিনিট। কথা বললে তো বায়ু মুদ্রা ম্যাম কোন সময়টা করা হবে? আমরা কিভাবে করব না, আমরা থামটাকে দিয়ে ইন্ডেক্স ফিঙ্গারটাকে হচ্ছে চাপ দেব, ঠিক এই পজিশন, এটাকে বলছি হচ্ছে বায়ু মুদ্রা। এটাকে আমরা 45 মিনিটস করব। ম্যাম এটা বলছি না ম্যাম, টাইমটা মানে সকালে কি খাওয়ার আগে এই টাইমটা বলছি। হ্যাঁ, সকালেই করতে হবে, সকালে মানে একদম ঘুম থেকে উঠে আর হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে, এই দুটো টাইম হচ্ছে বেস্ট টাইম। উপকারিতাগুলো আরেকবার। হ্যাঁ বলছি, প্রথমে হচ্ছে ইনডাইজেশনের যদি সমস্যা থাকে সেটাকে হচ্ছে রিডিউস করতে সাহায্য করে, অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক এর সমস্যা, আর হচ্ছে আমাদের শরীরে যদি না এই হচ্ছে বায়ু যদি মানে কম হয়ে যায় সেটাকে হচ্ছে ব্যালেন্স করতে সাহায্য করে। বায়ু কম হয়ে যাবে আমাদের শরীরে, আমরা যদি আয়ুর্বেদ অনুসারে দেখি যে বাত পিত্ত কফ অনুযায়ী আমাদের শরীরে আর কি বডি গঠন হয়েছে না, আর আমরা তো জানি যে আমাদের বডিতে 5টাই প্রাণ আছে, সেরকম হচ্ছে এই বায়ু মানে হচ্ছে হ্যাঁ বায়ু হচ্ছে এয়ার যদি আমাদের শরীরে কম হয়ে যায় বাত, সেটা যদি কম হয়ে যায় সেটাকে ব্যালেন্স করতে সাহায্য করে আর কি। ম্যাডাম বায়ু মানে কি অক্সিজেন বোঝাচ্ছে? আমরা বায়ু বলতে অক্সিজেন বোঝাচ্ছি, শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায়, সেটা আপনি বলতে পারেন। হ্যাঁ বায়ু বলতে এটা অক্সিজেন বোঝাচ্ছি, আমরা শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায়।
সেটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। ম্যাম এটা কি উপকারিতাটা শুধু মুদ্রাটা ধরলেই হচ্ছে নাকি বুঝে বুঝে ধরতে হবে যে আমি একটা বায়ু মুদ্রা ধরেছি বা বায়ু মুদ্রা? হ্যাঁ, এটা তো আপনি তো আপনি যদি না জানেন যে আমরা এটা একটা জানি বায়ু রোগীকে যখন বলবো রোগী তো আর বায়ু মুদ্রা করে নাই। জেনেই তো করবে, যে আপনি তাকে তো বলবেন যে এটাকে বলা হয় বায়ু মুদ্রা, এরপরে আপনি তাকে 45 মিনিট ধরে করাতে হবে। ইন জেনারেল কোনো পেশেন্ট এইভাবে করতে চায় না, কিন্তু আপনাদের জানানোর জন্য মানে সিলেবাসে আছে, আপনারা জানুন যে এই জিনিসগুলো হয়। এবার এরপরে যখন আমি ডিজিজ করাবো সেটা কিভাবে করাবেন সেগুলো আমি পরে বলবো। শুধু আপনি জানুন যে এই জিনিসগুলো মানে আছে, যে এইভাবে ট্রিটমেন্ট করানো হয়। বুঝেছেন ম্যাডাম? এগুলোর কি পিডিএফ দেওয়া হবে? পিডিএফ কিছু কিছু জিনিস এগুলো পিডিএফ, ঠিক আছে আমি দেখবো, চেষ্টা করবো। তাহলে এই তো আপনারা বেনিফিটস কি বলা শেষ এই এই বায়ু মুদ্রার? শুধু আচ্ছা, just এইটুকু আমি একটু ইন্টারফেয়ার করি, সরি ম্যাম, আমি জুবাইর, আমি একটু ইন্টারফেয়ার করি, সরি। আপনারা হচ্ছে আজকে ফার্স্ট ক্লাসে রয়েছেন, আপনাদের কোশ্চেন এখন একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক, বাট কোশ্চেনগুলো একটু সাইডে নোট করে রাখেন। ক্লাস শেষে আমরা ম্যামকে স্পেশালি একটা সময় দিব হচ্ছে কোশ্চেনের আনসারগুলা আপনারা তো তখন জেনে নেবেন। হ্যাঁ, আর একটা বিষয় আমি একটু বলে রাখি, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, এখন হচ্ছে যে একদম আপনারা অ আ ক খ জানছেন। হ্যাঁ, এই বিষয়গুলো পরবর্তীতে কিভাবে আমরা যেটা বলেছি আপনাদের যে হচ্ছে রোগমুক্ত থাকবেন ইয়োগা প্র্যাকটিস করে, সেটা হচ্ছে যে পরবর্তীতে যখন ডিজিজগুলো পড়ানো হবে তখন এই বেসিক জিনিসগুলো হচ্ছে তখন দেখানো হবে। হ্যাঁ, তখন এই জিনিসটা এইভাবে করতে হবে, এই রোগের জন্য এটা এরকম ভাবে প্রসিডিউরটা ফলো করতে হবে বা মেনটেন করতে হবে। ঠিক আছে, এখন শুধু জেনে নেন যে বেসিক বিষয়গুলো কি, বায়ুমুদ্রা কি, এর উপকারিতা কি, আর বলতে কি বোঝাই, কিভাবে করতে হয়। ঠিক আছে, সো এটার বেনিফিট গুলো এগুলো আরো হচ্ছে যে আপনারা যখন ডিজিজ পড়বেন তখন হচ্ছে জানতে পারবেন। কাইন্ডলি একটু ম্যামকে ক্লাসটা আগাতে দেন, অনেকগুলো স্লাইড এখনো পড়ানো বাকি। ঠিক আছে, আর বেশি যেটা আপনার একদম এখনই জানতে ইচ্ছা করছে, সাইডে একটু আপনার নোটের পাশে হচ্ছে কোশ্চেনটা লিখে রাখেন, ক্লাস শেষে ম্যামকে আপনারা কোশ্চেন করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট হচ্ছে আকাশ মুদ্রা। আকাশ মুদ্রা হচ্ছে, আকাশ হচ্ছে আমাদের মিডিল ফিঙ্গার। মিডিল ফিঙ্গারের সাথে সবের সাথে কিন্তু অগ্নিটা যুক্ত আছে। দেখুন এই যে মিডিল ফিঙ্গার আর হচ্ছে বৃদ্ধা আঙুল, এইভাবে আমরা পয়েন্টেড করব, ঠিক এই পজিশনে যেটা পিকচারটা দেখছেন, ঠিক ওইভাবে। এটা হচ্ছে আকাশ মুদ্রা। এই মুদ্রাটার হচ্ছে বেনিফিটস হচ্ছে আমাদের শরীরে যে দুর্বলতাটা আছে, যেটা উইকনেস বলা হয়, সেটাকে দূর করতে সাহায্য করে, আর হচ্ছে হার্ট ডিজিজের সমস্যা দূর করতে সাহায্য করে। হার্টের কোনো যদি সমস্যা হয় সেটাকে দূর করতে সাহায্য করে। মানে আকাশ মুদ্রা যেটা আমাদের হচ্ছে বডি বা বোনসের যে দুর্বলতা থাকে সেটাকে রিডিউস করতে সাহায্য করে। এটাও 45 মিনিট? হ্যাঁ, এটাও 45 মিনিট। বোনসের দুর্বলতা দূর করতে সাহায্য করে, হার্টের দুর্বলতা দূর করতে সাহায্য করে। হ্যাঁ, আর হচ্ছে কানের হচ্ছে ডিজিজ কে সাহায্য করে। আরেকটা কি ম্যাম বললেন? শরীরের দুর্বলতা আরেকটা? হ্যাঁ, শরীর ওই বোনস যেটা আর কি আমাদের হাড়ের যে দুর্বলতা, আর হচ্ছে কানের দুর্বলতা, কানের যদি সমস্যা থাকে সেটাকে দূর করতে সাহায্য করে, আর হচ্ছে আমাদের হার্টের সমস্যা থাকলে দূর করতে সাহায্য করে। এটা কি ম্যাম দুটো হাত নিয়ে করতে না একটা হাত? সবসময় মুদ্রা দুটো হাত নিয়েই করবেন। ম্যাম একটা জিনিস হচ্ছে কি, বায়ু মুদ্রা যখন দেখালেন আপনি, আমি তখনই কোশ্চেনটা করতে চেয়েছিলাম, কিন্তু এখন করি যেহেতু এখনো দিচ্ছি। বা আকাশ মুদ্রাটা আমাদের কি টিপ অফ দ্য ফিঙ্গার কে অগ্নির টিপ অফ দ্য ফিঙ্গারের সাথে রাখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম আকাশ মুদ্রায় আছে, কিন্তু বায়ু মুদ্রাটা ওইভাবে নেই। বায়ু মুদ্রাটা ওইভাবে নেই, বায়ুটা কিন্তু এইভাবে আছে, একদম তন্ত্রটাকে আমরা খুলে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি, চেপে আমরা কি করছি উপরে এইভাবে এইভাবে রাখছি। বায়ুটা হচ্ছে এইভাবে আছে না, আর আকাশ হচ্ছে টিপ অফ দা। উপরে ছবিটা আছে, দেখেন উপরে ছবি দিয়ে খেয়াল করুন। আচ্ছা আচ্ছা ম্যাম, আমরা কিভাবে কোন ম্যাম আমরা নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, আমরা নেক্সটে চলে যাই।
আচ্ছা, একটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মুদ্রাগুলো কি একসঙ্গেই 45 মিনিটস করতে হবে নাকি ভাগ ভাগ করে করলেও হবে? হ্যাঁ, আপনার সুবিধা মতো যেদিন যেটা মনে হচ্ছে সেইভাবে করবেন। এই নয় যে একসাথে সব মুদ্রা, ওইভাবে তো আপনি বসতেও পারবেন না। আপনি যদি মেডিটেশন না করেন, একভাবে বসার যদি অভ্যাস না থাকে, আপনি বসতেও পারবেন, তখন আমার ব্যাকে সমস্যা চলে আসবে। আমাকে একটু একটু করে বাড়াবো, আমি এর বেনিফিটস পাবো, কিন্তু আমি ধীরে ধীরে এটাকে আমি যত অভ্যাস করবো তবে এর বেনিফিটসটাও পাবো। আমি তখন বডিও অ্যাডাপ্ট করতে সাহায্য করবে না। আমি একটাকে ঠিক করতে যাবো আবার অন্য সমস্যা চলে আসবে, সেটা তো আমি চাই না। এরপরে হচ্ছে সূর্যা মুদ্রা। সূর্যা হচ্ছে আমাদের যেটা আমরা এটা কি করেছিলাম, পৃথিবীটাকে হচ্ছে আমরা এইভাবে পুশ করবো। পৃথিবীর আঙুলে একদম যেটা থামটা যেখান থেকে মানে সৃষ্টি তৈরি হচ্ছে একদম গোড়ায় এইভাবে লাগাবো, এটাকে বলা হচ্ছে সূর্যা মুদ্রা। সূর্যা মুদ্রাটা হচ্ছে যেটা পৃথিবীকে ইন্ডেক্স করছে না, যেটা আমরা যেই আঙুলটা বলেছি পৃথিবী, সেই পৃথিবীটাকে আমরা একদম মুড়ে দেব, আর হচ্ছে আমরা থামটাকে দিয়ে চাপ দেব, এইভাবে। এটা হচ্ছে সূর্যা মুদ্রা। এই সূর্যা মুদ্রাটা ওরকম সকালে দুবার করে আমরা প্র্যাকটিস করব, সকালে আর হচ্ছে রাত্রে। আমরা ধরুন এইখানে আবার কিছু কিছু জিনিস এইভাবে আমরা প্র্যাকটিস করব। যদি মনে করি যে আমরা ওয়েট লসের জন্য করছি, যেহেতু সূর্যা হচ্ছে অগ্নি, আমাদের শরীরে হচ্ছে হিট উৎপন্ন করবে, সেই জন্য আমরা কি করব, এটাকে 15 মিনিট করে করব। 15 মিনিট করে প্র্যাকটিস করব ওয়েট লসের জন্য। এইটাকে আবার এইভাবে আমরা প্র্যাকটিস করব 15 মিনিট প্র্যাকটিস করব, এইভাবে বসবো। আচ্ছা, আমি একটা আপনাদের জিনিস বলি, আপনারা কোনোদিনও খাওয়া দাওয়ার পরে বজ্রাসনে বসেছেন, প্র্যাকটিস করেছেন? খাওয়া দাওয়ার পরে কেউ বজ্রাসনে বসা? ম্যাডাম 10 মিনিট। হ্যাঁ ম্যাডাম, 10 মিনিট ম্যাডাম আমি নিয়মিত বসি, রেগুলার বসি ম্যাডাম। কতক্ষণ বসেন? মিনিমাম 10 মিনিট ম্যাডাম, মিনিমাম 10 মিনিট বসি। 10 মিনিট 10 মিনিট করে রেগুলার বসেন। সে যখন বসেন মানে 10 মিনিট যদি কেউ একভাবে বসেন, শরীরে কিন্তু শুধু বজ্রাসন বসেই কিন্তু শরীরে ঘাম ঝরে যায়। সেইভাবে কোনোদিন হয়েছে 10 মিনিট বসে আমার শরীরে ঘাম হচ্ছে? এটা হয়েছে? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম হয়েছে। প্রথম দিকে অনেক বেশি হতো, হ্যাঁ আস্তে আস্তে এটা রিল্যাক্স হয়ে গেছে। সেটাই, এইভাবে যখন আমরা করবো না, এক একটা আসনে যদি আমরা অনেকটা টাইম ধরে প্র্যাকটিস করি, তবেই এর বেনিফিট পাওয়া যায়। শুধু বজ্রাসন বসেই শরীরে ঘাম ঝরানো যায়, সেটাই আমি আচ্ছা ম্যাম, সূর্য মুদ্রা কি বললেন, সকালে আর কখন? সকালে আর রাত, সবই মুদ্রা কি করবো, একদম ঘুম থেকে উঠে আর হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে এইভাবে প্র্যাকটিস করব। এটাও ধরুন ডিউরেশন হচ্ছে 45 মিনিটসই আমরা করব, কিন্তু আমরা কি করবো 15 মিনিট হচ্ছে, ধরুন কেউ যদি করতে চাইছে না অনেকক্ষণ তো বসতে পারবেন, তাহলে আমরা প্রথমে 15 মিনিট করে করাবো। প্রথমে হচ্ছে 15 মিনিট হচ্ছে প্র্যাকটিস করাবো, তারপর একটু রিল্যাক্স দেবো। মানে ধরুন ওবিসিটি এরকম 15 মিনিট করে করাবো, 45 মিনিট আমরা যদি এইভাবে ভাগ করে নিই। 2 মিনিট আবার রেস্ট দিলাম, তারপর আবার 15 মিনিট করালাম। তাহলে এর বেনিফিটস লিখুন যে আমরা ওয়েট লসের জন্য করাতে পারি। তারপর যার বারবার হচ্ছে ঠান্ডা লাগে, জ্বর সর্দি এই জিনিসগুলো হয়, নিউমোনিয়া, সেগুলোকে কিওর করতে সাহায্য করে। সর্দি, জ্বর, নিউমোনিয়া? হ্যাঁ, নিউমোনিয়া মানে ধরুন আমাদের শরীরে তো গরম হিট উৎপন্ন হচ্ছে না, যেগুলো হচ্ছে ঠান্ডা, মানে অ্যাস্থমা, এই জিনিসগুলো যেগুলো হচ্ছে ঠান্ডা লাগার যে টেন্ডেন্সি থাকে না, সেই জিনিসগুলোকে এগুলো রিডিউস করে। সাইনাসেও তো খুব ভালো কাজ হবে। হ্যাঁ 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 হবে। এই যখনই আপনারা এই জিনিসগুলো জানবেন যে এইটা হচ্ছে মেন এর জিনিস হচ্ছে এইটা, আমরা জানি যে সূর্য মানে হচ্ছে সূর্য, মানে শরীরে গরম উৎপন্ন করে, তাহলে আমরা কি করব, যাদের ধরুন ব্লাড প্রেসার হাই আছে তাদের নিশ্চয়ই আমি করাবো না, তাদের অটোমেটিক্যালি তো বডি গরম আছে, তাহলে আমি তাদেরকে করাবো না। তাহলে হচ্ছে কি করাবো, আমরা চেষ্টা করবো যাদের ঠান্ডা লাগার ধাঁধা, যে ঠান্ডা ওরিয়েন্টেড যে সমস্ত সমস্যাগুলো রয়েছে আমি তাদেরকে সেই প্র্যাকটিস গুলো করাবো, বুঝেছেন? নেই, এরপরে হচ্ছে পৃথিবী মুদ্রা। নেক্সট পৃথিবী মুদ্রা। পৃথিবী হচ্ছে আমাদের অনামিকা, হ্যাঁ জাস্ট এইভাবে, এইখানে কিন্তু আমি একদম টিপ অফ দা ফিঙ্গার পয়েন্টেড করব। পৃথিবী মুদ্রা।
কিভাবে ধরবো ম্যাম বুঝতে পারছি না। এই তো পৃথিবী আঙুল কোনটা? আমাদের অনামিকা। অনামিকা। এটা পৃথিবী আর হচ্ছে আমাদের হচ্ছে বৃদ্ধা আঙুল। এই দুটো পয়েন্টেড করব। টিপ অফ দা আর কি ফিঙ্গার। এই আছে এই। বুঝতে পারছি না। প্রথমে আচ্ছা প্রথমে ম্যাডাম হয়েছে? পৃথিবী আঙুল এই যে অনামিকা। অনামিকাটাকে ছবি দেওয়া আছে, স্ক্রিনে ছবি দেওয়া আছে, ছবি দেখে ছবিটা দেখেন না। ম্যাডাম হয়েছে? হ্যাঁ হ্যাঁ একদম এই নোকে না, কিন্তু আমি এই পয়েন্টেড করব, নোকটাকে করব না। জি, জি। হ্যাঁ এইভাবে এই জিনিসটা এবার ক্লিয়ার হলো আমার কাছে একদম। এইভাবে পয়েন্টেড। দু হাতেই করতে হবে তো। হ্যাঁ একদম ধোয়াতে। এগুলো না এখন হবে না, এগুলো একটু প্র্যাকটিস করতে 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 তখন অনেক ইজি হয়ে যাবে আঙুলগুলো এইভাবে ধরাটা, বুঝছেন? ম্যাম একসাথে তো দুই হাত করা যাবে না, যেমন এই। হ্যাঁ একসাথে ধোয়াতে করতে হবে প্র্যাকটিস, সব সময় ধোয়াতে প্র্যাকটিস করতে হবে। হইছে ম্যাম? ম্যাম আমার কি ঠিক আছে মনে হয়নি। দেখি আর আচ্ছা, একটু করে দেখি, হাতটা আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। আপনারা একটু সবাই কোশ্চেন করার পর নিজেদেরকে মিউট করে নেবেন, হ্যাঁ, না হলে প্রচুর ইকো হচ্ছে। বেনিফিট মুদ্রা মানে এটা হচ্ছে স্ট্রেস রিমুভ করতে সাহায্য করে, যেটা হাইপার টেনশন থাকে না, হাইপার টেনশনটাকে রিমুভ করে, স্ট্রেস রিমুভ করে। দেখুন আমাদের কাজ করার হচ্ছে ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আমাদের যে ইউরিন ইনফেকশন হয় সেটাকে সাহায্য করে। অনেক সময় কি হয়, হাত জ্বালা জ্বালা করে, তারপর যে জন্ডিস এই জিনিসগুলোকে ঠিক করতে সাহায্য করে। তারপরে মুখে বা স্টমাকে যখন ঘা হয় অর্থাৎ আলসার হয় সেটাকে রিমুভ করতে সাহায্য করে। দিদি এটা কি 45 মিনিটস? হ্যাঁ একদম একদম সবগুলো 45 মিনিটস করে practice। মুদ্রা আপনি 45 মিনিটস প্র্যাকটিস না করলে না এর বেনিফিটস পাবেন। এমনি ইন জেনারেল ধরুন কোনো পশ্চারে যদি মিনিমাম 1 মিনিট করে অভ্যাস করা যায় তবে এর মানে পার্টিকুলার বেনিফিটস পাওয়া যায়। 30 সেকেন্ডে কোনো বেনিফিটস পাওয়া যায় না, মানে চটজলদি পাওয়া যাবে না। যদি আপনি ভাবেন যে আমি 3 মাসে কিছু ঠিক করব, তো আপনাকে এইভাবে 1 মিনিট করে হোল্ড করতে হবে, তবে আরো তাড়াতাড়ি এর বেনিফিটস পাওয়া যাবে। ওই জন্য মানে মহর্ষি পতঞ্জলি কিন্তু আসনের কোনো নামও দেয়নি আর আসনের কোনো ডিউরেশনও দেয়নি। কোনো গ্রন্থেই অ্যাকচুয়ালি আসনের কোনো বলা নেই যে এই টাইম পর্যন্তই করতে হবে। ঠিক আছে আজকে আমি এই পর্যন্তই পৃথিবী মুদ্রার আরেকবার ম্যাম আরেকবার পৃথিবী মুদ্রার কি কি লিখেছেন বলুন? হাইপার আলসার রিমুভ করতে হেল্প করে, হাইপারটেনশন ক্ষমতা বাড়ায়, ইউরিন জন্ডিস আর হ্যাঁ মুখে আর হচ্ছে লিভারের যে আলসার হয় না সেটাকে রিডিউস করতে সাহায্য করে। লিভারে, মুখে আর লিভার, মাউথ। হ্যাঁ হ্যাঁ মাউথ, মুখে। হাইপারটেনশন কমাতে সাহায্য করে, স্ট্রেস রিমুভ করতে সাহায্য করে। কি রিমুভ করতে দেয় ম্যাম? স্ট্রেস। হ্যাঁ আমি একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আমরা এই মুদ্রাগুলো করার সময় আঙ্গুলে কি একটু চাপ দিয়ে ধরে থাকবো নাকি হালকা করে ধরবো? একদম হালকা করেই ধরে থাকবেন, খুব বেশি চাপ দেবেন যে ধরতেই 45 মিনিট আপনাকে ধরতে হবে। খুব বেশি চাপ না, জাস্ট ওইখানে যেন আপনি দুটো আঙুল যেন টাচ থাকে, চাপ দিতে হবে না, শুধু টাচ থাকলেই হবে। আচ্ছা থ্যাংক ইউ। বাকি যেগুলো আছে আমরা নেক্সট ক্লাসে করব। তাহলে ম্যাম আল্লাহ
আমরা একটু সবাইকে কোশ্চেন করার সুযোগ দেই, একজন হচ্ছে বারবার কোশ্চেন করলে তো একটু ইয়ে হয়ে যায়, তাই না? আমরা একটু কোশ্চেন গুলো সবাই একইবারে করব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে নেক্সট 2-3 মিনিট হচ্ছে আমরা আপনাদের কোশ্চেন নিব। কারো কোনো আজকে যে ক্লাস হলো এই রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা ম্যামকে করতে পারেন। ম্যাম আমরা পানি নিয়ে কিছু করলাম না যে? ম্যাম পানি নিয়ে মুদ্রা করলাম না যে, আমাদের হচ্ছে এই হ্যাঁ বাকি এখনো আছে। ও আচ্ছা, ওগুলো পরে করাবো। আছে প্রাণ, অপান, জল, বায়ু সব আছে। ম্যাম আজকে ক্লাস কি এখানে শেষ? হ্যাঁ আজকের ক্লাস এখানে। আমি কিন্তু জিজ্ঞেস করতে চাচ্ছি, চলে যাচ্ছি। ম্যাম জিজ্ঞেস করতে চাচ্ছি, অনেকজনে কিন্তু বয়স্করা তারা কিন্তু নিচে বসতে পারে না, তারা কি চেয়ারে বসে করতে পারবে? একদম একদম। এইখানে হচ্ছে আমরা যখন থেরাপি, এটাই হচ্ছে মেন ব্যাপার। আমরা জানি যে এই প্রসিডিওর আছে, আমাদের কোনো বই এইভাবে করতে হবে বলে দিয়েছে, কিন্তু আমরা থেরাপি যখন করবো তারা তো বসতে পারে না। ধরুন যারা হয়তো বসতেও পারে না, বেডে শুয়ে আছে, তাহলে আমরা তাদের শুয়েই করাবো। মেন বেনিফিট ঠিক আছে, আমরা জানি যে বসে, কিন্তু তাদের যখন বডি সাথ দিচ্ছে না, বডি দিতে পারছে না, করতে পারছে না, তখন তার বডির কন্ডিশন অনুযায়ী আমরা তাদেরকে প্র্যাকটিস করাবো। তার বডি কতটা নিতে পারছে সেই অনুযায়ী প্র্যাকটিস করাবো। এই নয় যে আমি প্রথমে গিয়ে আমি এখন 1 মিনিট বলছি বলে আপনারা গিয়ে 1 মিনিট করবে, এটা কিন্তু না। আমাকে প্রথম দেখতে হবে তার বয়স কত আছে, তার আর কি কি সমস্যা আছে, সেই অনুযায়ী আমি তাদেরকে ট্রিটমেন্ট করবো। ধীরে ধীরে তাদেরকে বাড়াবো, তার বডি কতটা নিতে পারছে। ম্যাডাম এটা কি খাবারের সাথে কোনো সম্পর্ক আছে? দ্যাট মিন্স খাবারের আগে করতে হবে না ভরা পেটে করলে কোনো সমস্যা হবে, এরকম কোনো কিছু? ধরুন আপনি সকালে খালি পেটেই হচ্ছে, আর ঘুমাতে যাওয়ার আগে বললাম করতে, নিশ্চয়ই আপনি খেয়েই সঙ্গে সঙ্গে ঘুমাতে যাচ্ছেন না, মিনিমাম আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা পরে যাচ্ছেন, সেইভাবে করবেন। ওকে থ্যাংক ইউ। আমি একটু সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা হচ্ছে এরকম করে একসাথে কয়েকজন কোশ্চেন করলে কারো কোশ্চেনই শোনা যায় না। আপনারা একটু হ্যান্ড রাইজ করেন, আমি একদম সিরিয়াল অনুযায়ী এক এক করে সবাইকে কোশ্চেন করার সুযোগ দিই। ওকে, এখন হচ্ছে কোশ্চেন করবেন হচ্ছে অসিত বরণ সরকার। হ্যাঁ আমি বলছিলাম কি জুবাইর ভাই, আমার এটা প্রশ্ন না, এটা প্রস্তাব আর কি, যে আমরা এক এক করে ম্যাডামের মুখ থেকে শুনে শুনে যে লিখে রাখতেছি এর মধ্যে বিভ্রান্তি হতে পারে। তো এই মুদ্রার তালিকা এবং তার পাশাপাশি কি কি উপকারিতা, কি কাজে লাগবে, এটা যদি আমরা লিখিতভাবে একসঙ্গে পিডিএফ আকারে পাই তাইলে অনেক সুবিধা হয়, এবং এখানেও আমাদের ক্লাসে আসলে সময় নষ্ট কম হবে। এখানে আমরা প্রশ্ন করে করে বারে বারে আমি মানে সহজ কথায় যদি আপনার কথাটা আমি যদি বুঝতে পারি, সহজ কথা হচ্ছে আপনারা এডুকেশন ম্যাটেরিয়াল চাচ্ছেন, আমি ভুল না বললে? রাইট, এডুকেশন ম্যাটেরিয়াল চাচ্ছি, তাইলে আমরা বলতে পারবে। হ্যাঁ, এটা আমরা কোর্স শুরুতে আগেও বলেছি, আমরা এটা প্রোভাইড করব, ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এগুলো একটু জাস্ট এই ক্ষেত্রে আমি সবার একটু দৃষ্টি আকর্ষণ করব, এগুলো আমাদের একটু প্রিপেয়ার করতে হবে, এই জন্য প্রিপারেশনের সময়টুকু আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, তবে আমরা সবকিছু আপনাদেরকে পিডিএফ আকারে প্রোভাইড করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আপনার ক্লাসের রেকর্ডিংও পেয়ে যাবেন, আর হচ্ছে এই পিডিএফ আকারে ক্লাসের যে এডুকেশন ম্যাটেরিয়ালস গুলো রয়েছে এগুলো সবাই পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেন নিব হচ্ছে রিয়াদুল ইসলাম, সংক্ষেপে করবেন প্লিজ। ম্যাম এভাবে করলে তো কোনো আছে, লিমিট আছে যে এত মিনিট করতে, এই সমস্যা থাকলে করা যাবে না, এরকম পৃথিবী মুদ্রা আর কি, যে পৃথিবী মুদ্রা করলাম যে কোনো সমস্যা আছে থাকা অবস্থায় করা যাবে না, এরকম কোনো লিমিট আছে? না না, ওরকম কোনো লিমিট নেই। শুধু আমি কি বললাম যে সূর্য মুদ্রাটা যখন বললাম, ওটা কারণ শরীর আমাদের বডিতে হিট উৎপন্ন করছে না, সেই জন্য আমি বললাম যে যাদের হচ্ছে প্রেসার হাই আছে, যদি এরকম হিট উৎপন্ন হয় তাদের প্রেসার অনেক হাই হয়ে যাবে, তার জন্য ওটাকে না বললাম। বাদ বাকি আর কোনো সেরকম বেনিফিট নেই যে আমার এখানে করতে হবে না, সব বেনিফিট। ওকে, থ্যাংক ইউ। আমরা নেক্সট কোশ্চেন নিব হচ্ছে ইয়োগা ইলা। হ্যাঁ, এই জুবাইর ভাই, আমরা একটু হ্যান্ড রাইজ করি, আমরা এক এক করে সবারই কোশ্চেন নিব, আর কোর্স রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে আমরা এই কোশ্চেন আনসার সেশনে পরে করব। ওকে, হ্যাঁ, ইলা আপু কোশ্চেন করবেন প্লিজ। ম্যাম আমরা যখন এরকম আমরা প্র্যাকটিশনার পাই বা এরকম পেশেন্ট পাই যে তারা একেবারে শুয়ে, মানে কোনোভাবে তাদের নড়চড় করার মতো, ধরেন একেবারে প্যারালাইজ পেশেন্ট, হয়তো এরকম হতে পারে বা কথা বলতে পারে, বাট তার এমন কোনো ডিজিজ আছে যে সে একদম নড়চড় করতে পারে না, তাকে উঠে বসানো পসিবল না, কিন্তু ডাক্তার ইমার্জেন্সি বলেছে তাকে ওয়েট লস করতেই হবে এনিহাউ তার ডিজিজের জন্য। তো সেই ক্ষেত্রে গিয়ে এই মুদ্রাগুলো কি কোনো কাজে লাগবে আদৌ, বা
একদম কাজে লাগবে তাদের। এবার তারা যদি বলে যে আমি 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে ওজন কমিয়ে দেবো, সেটা তো সম্ভব না, ওটা ওইভাবে হবে না, কারণ তার বডির কোনো মুভমেন্ট না করলে আমার ওজন কমাতে অনেক সময় লাগবে। আমি সেইগুলো মুদ্রাগুলো প্র্যাকটিস করাবো, তার সাথে সাথে যদি আপনাকে তখন অ্যাক্টিভ হতে হবে। ও যদি প্যাসিভ থাকে তাহলে আপনাকে অ্যাক্টিভ হয়ে তাকে আমাকে এক্সারসাইজ করাতে হবে। ওকে ওকে, আমরা নেক্সট কোশ্চেন নিব হচ্ছে ছন্দা আদাত থেকে। ম্যাম আমাকে একজন বলেছিল অশ্বিনী মুদ্রার ব্যাপারে তাকে জানাতে, তো ওই জন্যই আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম। ম্যাম পরবর্তীকালে কি এই মুদ্রাগুলো আরো বলবেন, মানে আরো বাকি আছে? আছে আপনাদের সিলেবাসে আছে অশ্বিনী মুদ্রা, এর অশ্বিনী মুদ্রার বহু বেনিফিট আছে, আমি এগুলো সব বলবো, আপনাদের আছে সিলেবাসে। থ্যাংক ইউ। আমরা নেক্সট কোশ্চেন নেব হচ্ছে সোহেলি রহমান আপুর কাছ থেকে। হ্যাঁ, সোহেলি রহমান। মিস, আমার কোশ্চেনটা হচ্ছে কি, আমরা এই যে মুদ্রাগুলো প্র্যাকটিস করছি এগুলো কি আকুপ্রেশারের সাথে রিলেটেড? হ্যাঁ, সেটা আপনি আকুপ্রেশারের সাথে যুক্ত করবেন। এইখানেই তো হচ্ছে জিনিস, আপনি একটা জিনিস শিখলেন, আকুপ্রেশারও শিখছেন, আমি দুটাকে কম্বাইন করে কিভাবে পেশেন্ট দেখবো, সেটা আপনার ট্যালেন্ট। ওকে ম্যাম। আর হচ্ছে আমরা যেহেতু 45 মিনিটস একটা পেশেন্টকে এভাবে রাখতে পারি, তাহলে কি মেডিটেশনে কিছু প্লে করতে পারি বা কিছু বলতে পারি এরকম, বা তাকে চিন্তা করাতে পারি এরকম? একদম। আপনি এগুলো মোটামুটি ধরুন, আমি এই বেসিক জিনিসগুলো বললাম। এবারে আপনি যখন পেশেন্ট দেখবে আপনার মতো করে সাজাবেন, পেশেন্ট কি চাইছে সেই অনুযায়ী আপনি আপনার মতো করে এক্সারসাইজ করাবেন, সেইভাবে করবেন। থ্যাংক ইউ। আমরা নেক্সট কোশ্চেন অনিয়াপুর কাছ থেকে শুনবো। হ্যাঁ, অনিয়াপু। দিদি, কপালভাতির সাথে আমি সূর্য মুদ্রাটা নিয়ে করি, তো ওইটা যখন করি তখন এফেক্টটা আরো ডাবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম। তাহলে কিন্তু এটা আমি তাদেরকেই করাবো না যাদের হচ্ছে প্রেসার অনেক লো আছে, তাদের করাবো। আমি নিশ্চয়ই হাই প্রেসারদের করাবো না, যাদের হাইপার টেনশন আছে তাদের করাবো না। ওকে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেন নিব হচ্ছে জহিরুল ইসলাম ভাই থেকে। হ্যাঁ, জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম ভাই, কোশ্চেন আছে কোনো? জহিরুল ইসলাম, এই ক্লাসের ভিডিওটা কি দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, ভিডিও এবং পিডিএফ সবই পেয়ে যাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা তারপর নেক্সট কোশ্চেন নেব হচ্ছে আনোয়ার হোসেন ভাই। হ্যাঁ, আনোয়ার হোসেন। ম্যাডাম, যেহেতু সব মুদ্রার ক্ষেত্রে আপনি টাইম দিয়েছেন 45 মিনিট, এখন শিশুদের ক্ষেত্রেও কি তাই হবে? দেখুন, শিশুরা বসতেও পারবে না, তাদের মন খুব চঞ্চল, আমাকে তাদেরকে ধীরে ধীরে আমি বলেছি একটা মিনিমাম 45 মিনিটস যদি আপনি করেন এর বেনিফিটস পাওয়া যায়। আমি তো প্রথমেই কাউকে 45 মিনিটস করাতে পারবো না, আমাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। প্রথমে আমাকে 10 মিনিটই বসতে হবে। 10 মিনিটই অভ্যাস করাটা খুব চাপ, একভাবে বসে থাকা এইভাবে। আজকাল লোক প্রাণায়ামই 10 মিনিট করতে চায় না। যদি আপনি কোনো পেশেন্টকে দেখেন তাহলে দেখবেন 10 মিনিট, এদিকে বলছে যে বিপি অনেক হাই আছে, আপনি যদি 10 মিনিট করে প্রাণায়াম করেন সঙ্গে সঙ্গে সেটা লোয়ে চলে আসবে, মানে একদম নর্মাল পজিশনে চলে আসবে, কিন্তু করতেই চায় না লোক। সেই জন্য আপনাকে প্রথমে কম থেকেই শুরু করতে হবে। প্রথমে হচ্ছে আমরা কম থেকেই ধীরে ধীরে সেই 45 মিনিটে যাবো। প্রথমে 45 মিনিট কাউকেই করাবো না। ওকে, নেক্সট কোশ্চেন সালেহা আপু করবে। হ্যাঁ, সালেহা আপু। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, হাঁটু ব্যথার জন্য কোনো মুদ্রা কাজ করবে কিনা, হাঁটু ব্যথা রিলিফ করবে কিনা? হাঁটু ব্যথার জন্য কোনো মুদ্রাই কাজ করবে না। হাঁটু ব্যথা হলে আপনাকে সবসময় পাটাকে সোজা করে বসতে হবে। হাঁটুটা কিসের কোন কারণে হচ্ছে সেটা জানতে হবে। এক্সরে করেছেন, এক্সরে করতে হবে, ওখানে কি সমস্যা হচ্ছে সেটা জানতে হবে, তারপরে হাঁটু ট্রিটমেন্ট করবেন। হাঁটু ব্যথা থাকলে আমি হাঁটুটাকে মুড়ে বসবোই না, আমাকে সবসময় সোজা করে রাখতে হবে। এটা হচ্ছে মেন জিনিস। ওকে, থ্যাংক ইউ। আমি একটু ম্যামকে একটা এভাবে তো রিকোয়েস্ট যোগা করি। করতে পারি না, সমস্যা হয়তো তখন। হ্যাঁ, এই জন্যই তো আরো বেড়ে যায়, এই কারণেই তো বেড়ে যায়। আমাকে দুটোকে কিভাবে ম্যানেজ করে করতে হবে সেই জিনিসগুলো শিখবো না এখানে। থেরাপিউটি করতে তো আমরা সেটাই শিখবো। আমি ব্যথা আছে কিন্তু ব্যথাটাকে নিয়েই আমি কিভাবে করবো, তারপর ধীরে ধীরে কিভাবে সেটাকে কম করবো, সেটাই তো আমরা শিখবো। ওকে, আমি একটু ম্যামকে রিকোয়েস্ট করি। সেটা একটা বিষয় হচ্ছে সালেহা আপা আমাদের পরিবারের একদম সিনিয়র সদস্য, আমাদের সবারই মুরব্বী। তো আপার কিন্তু একটু হাঁটুর ব্যথা আছে, সো ম্যাম একটু অন্যান্য ডিজিজ করানোর ক্ষেত্রে হাঁটু ব্যথাটা একটু আগে পড়াবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ জুবাই। ওকে, আর তারপরে আমরা হচ্ছে পীযূষ কান্তি চক্রবর্তী ভাইয়ের কাছ থেকে কোশ্চেন নেব। নমস্কার ম্যাম। ম্যাম আমার দুটো রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে বাচ্চাদের কনস্টিপেশনের জন্য কোন মুদ্রাটা ভালো কাজ করে, আর গ্যাস যাদের হয়, প্রচন্ড রকমের গ্যাস হয় আর কি, গ্যাসের জন্য কোন ধরনের মুদ্রা কাজ করে। যেটা বায়ু মুদ্রা বললাম না, ওটাকে গ্যাসের জন্য আপনি ইউজ করবেন। আর কনস্টিপেশনের জন্য আপনাকে হচ্ছে, এটা এখনো বলিনি, যেটা আমাদের ওয়াটার ব্যালেন্স মানে জল যেটা আছে না, সেই মুদ্রাটা এখনো হয়নি, নেক্সট দিনে আমরা বলবো। আর কনস্টিপেশনের জন্য শুধু মুদ্রাই করলে হবে না, তার জন্য মেন আছে আমাকে জানতে হবে আমাদের মানে ডাইজেস্টটা কিভাবে হয় সেই জিনিসটা জানবো, খাবারটাকে যাতে খুব ভালো করে চিবিয়ে, প্রথম কাজই হচ্ছে আমার খাবারকে ভালো করে চিবিয়ে খেতে হবে, বেশি পরিমাণে জল খেতে হবে, এই দুটো জিনিস আমাকে করতে হবে। তার সাথে হচ্ছে কিছু কিছু আসন আছে। আর আমাদের আরেকটা মেন হচ্ছে যেটা ক্রনিক যাদের আর কি কনস্টিপেশন আছে, আমরা সাধারণত করিয়ে থাকি যে হচ্ছে একটা সাংখ্য প্রক্ষালন বলে একটা আমাদের ক্রিয়া আছে, যেটা সাংখ্য প্রক্ষালন করা হয়। মেন হচ্ছে আমাদের ইন্টেস্টাইনটাকে পুরো ক্লিন করা হয়, সেইটা আমরা ইউজ করে থাকি, ঠিক আছে, মানে করি। ওকে থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই, কারণ আমি যেহেতু হ্যান্ড রাইজ দেখতে পাচ্ছি না, তো ধন্যবাদ সবাইকে। আর একটা কথা কোশ্চেন ছিল। ও আচ্ছা, হ্যাঁ, আমি বজ্রাসনে বসতে পারি না, মানে পুরোপুরি পারি না বজ্রাসনে বসতে। আচ্ছা, আমরা হাঁটুতে ব্যথা আছে? হাঁটুতে অত ব্যথা নাই, একটু টান পড়ে, কিন্তু পুরোপুরি বসতে পারি না, হয়তো অর্ধেকের একটু বেশি বসলাম আর বসতে পারি না। এবারে হচ্ছে আপনি কি করবেন, ওই জায়গাটা একটা বালিশ নিয়ে নেবেন, নিয়ে আর থায়ের মাঝখানে একটা বালিশ নিয়ে ধীরে 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 বসবেন। বসতে বসতে এটা অভ্যাস হয়ে যাবে, তখন দেখবে আস্তে আস্তে বসা অভ্যাস হয়ে গেছে, তখন বসতে পারছেন। এইভাবে প্র্যাকটিস করুন। ধন্যবাদ দিদি। ওকে, থ্যাংক ইউ সবাইকে।